প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশেষে অবশেষে আমরা চলে এসেছি আমাদের ডু অর ডাই কোর্স, জিএসটি স্পেশাল ডু অর ডাই কোর্স। এই কোর্সটি হচ্ছে সেই কোর্সটি যেটাতে আমরা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম, কবে শুরু হবে কবে শুরু হবে। অবশেষে আজকে শুরু হয়েছে। সো আজকে আমাদের একেবারে প্রথম ক্লাস, ভেরি ফার্স্ট ক্লাস। সো আজকে আমরা আসলে আমাদের কোর্সটি শুরু করব। শুরু করার আগে কিছু নির্দেশনা থাকবে যে আমাদের পুরো প্রোগ্রামটা কিভাবে চলবে। যদিও এই কোর্সটি আমাদের পেইড বেসের কোর্স, কিন্তু আজকে সকলের অনুরোধে আমরা আসলে এটাকে একেবারেই ফ্রি করে দিয়েছি। আজকে ক্লাসটি কিন্তু লাইভ হচ্ছে, সরাসরি আমাদের পেজেও হচ্ছে, অবশ্যই সিক্রেট গ্রুপেও কিন্তু হচ্ছে। ফলে আমি আবারও স্মরণ করাই দিই, এটা কিন্তু একটা পেইড কোর্স। আজকে জাস্ট ফার্স্ট ক্লাস। অনেকেই যাতে প্রথম ক্লাসটি দেখতে পায়, দেখার পরে ভর্তি হওয়ার বিষয় আছে। অনেকে হয়তো মনে করতে পারে আমি একটা ক্লাস দেখি পরে ভর্তি হব। তার কারণ এই জিএসটি টার্গেট করে কিন্তু অনেকগুলো ক্লাস আসলে চলতেছে, অনেকেই কোর্স নিতেছে। বাট সমস্যা হলো, আমি আগেও বলছিলাম, অনেকেই আসলে কোর্স অফার করে, অনেক কিছুই বলে, কিন্তু দিন শেষে দেখা যায় যে আসলে কোর্সটা স্টুডেন্ট ওরিয়েন্টেড হয় না। সেই সমস্ত কারণেই কিন্তু আজকের এই ক্লাসটি, প্রথম ক্লাসটি আসলে ওপেন রাখা, যাতে লাইভে যারা আছে তারাও যেন দেখতে পায়, আমাদের সিক্রেট গ্রুপে যারা মেম্বার, আমরা যারা অলরেডি পেইড কোর্সে এনরোল করেছি তারাও যাতে ক্লাসটি দেখতে পায়। পাশাপাশি যারা এনরোল করেনি, এখনো করব ভাবছি, তারাও যেন দেখতে পায়। সো আমরা আসলে যেখান থেকে ক্লাসটি দেখছি, আমরা কিন্তু ক্লাসটি আজকে শেয়ার করে দিতে পারি। একটু দেখি কারা কারা ক্লাসটি দেখছে। অবশ্যই আমাদের সিক্রেট গ্রুপের মেম্বাররা তো অবশ্যই থাকবে, প্লাস আরো যদি কেউ থাকে সবাই আসতে পারবে আসলে। সো আজকে ক্লাসটি আবারও ফ্রি রাখা হয়েছে, প্রথম ক্লাস এই জন্য। ওকে, জুনায়েদ হাসান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সাকিবুল ইসলাম গুরু, ওয়ালাইকুম আসসালাম দিয়েছে, দিলাম ভাই। আলাম মোহাম্মদ আল আমিন সাফায়েত হোসেন, ঠিক আছে। যারা ক্লাসটি দেখছেন, আজকে ক্লাসটি কিন্তু ফ্রি থাকতেছে, সুতরাং আমরা চাইলে কিন্তু ক্লাসটি আসলে শেয়ার করে দিতেই পারি, যেহেতু আমাদের পেইড ব্যাচের প্রথম ক্লাস। সো প্রথম ক্লাস হিসাবে, উদ্বোধনী ক্লাস হিসাবে, শুরুর ক্লাস হিসাবে, যাই বলি না কেন, ওরিয়েন্টেশন হিসাবে এটা কিন্তু আমরা ফ্রি রেখেছি। সকলের অনুরোধে, অনেকেই আসলে অনুরোধ করেছিল যে আজকে প্রথম দিনটা আসলে ফ্রি রাখা দরকার, সেই সমস্ত কারণে। ওকে, তারিকুল ইসলাম বলছে আছি ভাই। একটু শেয়ার করে দিতে হবে, একটু শেয়ার করে দিতে হবে যাতে সবাই আসতে পারে। যেহেতু আজকে বৃষ্টি বাদলা ছিল এইখানে, আমি জানি না সারা বাংলাদেশের কি অবস্থা। যদি বিভিন্ন জেলা থেকে যদি কেউ কানেক্টেড হয়ে থাকে, তাহলে বলতে হবে আসলে বৃষ্টি বাদলা ছিল কিনা তাদের ওখানে। আমি এখানে ময়মনসিংহ থেকে, এখানে কিন্তু আসলে আজকে প্রচন্ড ঝড় বৃষ্টি ছিল ইফতারের সময়ে। সো আমি কিছুটা সন্দিহান ছিলাম আসলে আজকে ক্লাসটি নেওয়া সম্ভব হবে কিনা, কারণ এইরকম ঝড়ের পরে অনেক সময় নেট লাইন ফল করে, ইলেকট্রিসিটি ফল করে, সবকিছু মিলায়। বাট আলহামদুলিল্লাহ আমরা ক্লাসে হাজির হতে পেরেছি, সেই কারণে আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া। ওকে, সো গোলাম রাসুল ইকরা, ওয়ালাইকুম আসসালাম, লাভ ইউ ভাই। শরীফ বলতে আসসালামু আলাইকুম স্যার। কি বলতেছে দেখি, স্যার আপনাকে, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে। মেহেদি হাসান তামিম, অশেষ ধন্যবাদ ভাইয়া। ওকে ওকে, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার ক্লাস, ঠিক আছে। ওকে, সো আমরা আসলে আজকে ক্লাসে ঢুকে পড়বো। ক্লাসের যেহেতু আমাদের অফিসিয়ালি এটা আজকে প্রথম ক্লাস, সো আমাদের প্রথম কথা হলো যে আমরা যারা এই ডু অর ডাই কোর্সে ভর্তি হয়েছি, তাদের প্রথমত কোন কোন বিষয়গুলোকে চরম গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমি পড়ানোর সময় হয়তো বা প্রায় সবগুলো টপিকই পড়াবো, কিন্তু সমস্যা হলো প্রতিটা ক্লাসে হয়তো বা আমার মনে নাও থাকতে পারে যে আসলে এই টপিকটি বেশি গুরুত্বপূর্ণ ছিল। সো আমার প্রথম কথা হলো, আমি একটু পরে, যেটি গত ক্লাসে একবার আলোচনা করেছি, গতকালকে একটা লাইভ সেশন ছিল শুক্রবারে সকালবেলা, সেখানে কিন্তু আলোচনা করেছি যে ইংরেজির কোন কোন টপিকগুলো আমাদের জিএসটি এবারের পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। সো তার পাশাপাশি আজকে আমি আবারও সেই বিষয়টা রিপিট করব, যাতে আমরা যখন ক্লাসটি চালাবো তখন ওই টপিকগুলো যাতে আমরা, যে কোনো বই আমার কাছে যে এই পরিমাণে, এই এই সময় যত পরিমাণেই আমাদের কাছে রিসোর্স থাক না কেন, আমি হয়তো বা কিছু দিব, বাট আমরা যেন সবাই ওইটুকুর উপর ডিপেন্ডেন্ট না হই। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেগুলোর জন্য আমাদেরকে কি করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমার কাছে যে বই আছে সেই বইটাই আমাকে কি করতে হবে, সলভ করতে হবে। যদি কোনো কোশ্চেনের সমাধান করতে সমস্যা হয়, তখনই যেন আমরা আমাদের সিক্রেট গ্রুপটিতে সেই কোশ্চেনের ছবিটা তুলে শেয়ার করি, এবং আমি সেই কোশ্চেনগুলো তৎক্ষণাৎ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যদি দেখা যায় এরকমের অনেক কোশ্চেন জমা হয়ে গেছে যেটা আসলে সমাধান করে দিয়ে সম্ভব হচ্ছে না, তখন হয়তোবা আমি কি করব, এইটার জন্য হয়তোবা আরেকটা সেশন, একটা লাইভ ক্লাস নিয়ে এই কোশ্চেনগুলো সব সমাধান করে দিব। আশা করি আমার কথাটা সবার মনে থাকবে, কারণ আমরা এখানে হয়তোবা লাইভ ক্লাস, অনলাইন ক্লাস, এখানে শত শত কোশ্চেন সমাধান করতে পারবো না, কিন্তু আপনাদের কাছে বই আছে, যে কোনো কোশ্চেন ব্যাংক আছে, এই টপিকের যত কোশ্চেন আছে সব সমাধান করে ফেলতে হবে। দেন আমাকে কি করতে হবে, কোনো কোশ্চেনের সমস্যা হলেই ছবি তুলে
কোশ্চেনটা আমাদের সিক্রেট গ্রুপে আপলোড করতে হবে। আশা করি বুঝতে পারছি, এবং আমি চেষ্টা করব তৎক্ষণাৎ ওই কোশ্চেনগুলির সমাধান করে দেওয়া। আশা করি সবাই ক্লিয়ার। মেধামণি সাহা যুক্ত হয়েছে, তারিকুল যুক্ত হয়েছে, ঠিক আছে। সো আমরা প্রথমত আমাদের যে যা যা ইম্পর্টেন্ট সেটা গত ক্লাসে একবার বলেছি, আজকে আরো একবার স্মরণ করে দিতে চাই, কারণ আমাদের আজকে অফিসিয়াল ক্লাস, এই ক্লাসটা কিন্তু আমাদের সিক্রেট গ্রুপে থাকবে। আমি আবারও স্মরণ করাই দিই, আমরা কিন্তু একটা পেইড ব্যাচের ক্লাস করতেছি, কিন্তু এই ক্লাসটি কিন্তু আজকের দিনের জন্য প্রথম ক্লাস হিসাবে সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে, বাট আগামী দিন থেকে কিন্তু সবার জন্য উন্মুক্ত থাকবে না। পেইড ক্লাসগুলো শুধুমাত্র সিক্রেট গ্রুপের মেম্বারদের জন্যই অ্যাভেলেবল হবে। আমি চাইবো সবাই যেন ক্লাসটি লাইভে করি, সরাসরি প্রশ্ন করি যে ভাই এই জায়গাটা বুঝতেছি না, এইটা বুঝতেছি না। এখানে টাইম কোনো বাইন্ডিংস না যে আমাকে 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে, 1 ঘন্টায় শেষ করতে হবে, এটা বিষয় না। এখানে বিষয়টা হলো আমাকে বুঝতে হবে, প্রত্যেককে বুঝতে হবে যে আমরা এই টপিকগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছি, তখনই আমি শুধুমাত্র এই ক্লাসটি এন্ড করব বা সমাপ্ত করব। ঠিক আছে ভাই? ওকে, ওয়ালাইকুম আসসালাম। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে সালাম দিল, বুঝতে পারলাম না বিষয়টা। বিশ্ববিদ্যালয়ে কাউকে সালাম দেয় কি জন্য? এটা কার ফেসবুক আইডি ভাই আমি জানি না, নামটা লিখলে ভালো হয়। আসলে ফেসবুকের প্রোফাইলটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি জানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মন খারাপ করে কিন্তু আদালতে কেসও করে দিতে পারে, সাবধান। ওকে, আইরিন জাহান জ্যোতি, ওয়ালাইকুম আসসালাম ভাই। সো আমাদের প্রথম যে কথাটা, আমাদের এই পেইড বেসে আমরা যে প্রথম যে আমরা জানি যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকের তালিকায় গত ক্লাসে বলছিলাম কম্প্রিহেনশন। সুতরাং কম্প্রিহেনশনের জন্য কিন্তু আলাদা একটা ক্লাস থাকবে, এটা গ্রামারের শিডিউলের বাইরে। একদিন অ্যানাউন্সমেন্ট দিয়ে শুধু কম্প্রিহেনশন গুলো সলভ করা শিখাবো। আশা করে বুঝতেই পারতেছি, যেহেতু কম্প্রিহেনশন মাস্ট আসবে, তবে এখানে কাহিনী আছে। আমরা অ্যাজ ইউজুয়াল যে কম্প্রিহেনশন গুলো সলভ করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বা জাহাঙ্গীরনগরের জন্য, গুচ্ছের কম্প্রিহেনশন গুলো কিন্তু ওই রকমের হয় না। সেই কারণে এদের জন্য যে স্পেশাল টাইপের কম্প্রিহেনশন, আমি এগুলো আলাদা করে সলভ করে দিব, এবং এর জন্য হয়তোবা আমাকে 25টা 30টা বা 50টা কোশ্চেন সমাধান করতে হবে, যেগুলো আমি হয়তোবা গ্রুপে, সিক্রেট গ্রুপে শেয়ার করে দেবো পিডিএফ আকারে। ওকে, এরপরে নাউন, এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, যেহেতু আমাদের একটা বার এসছে খালি, সো এটা আমরা হয়তোবা খুব একটা গুরুত্ব দিয়ে পড়বো না, হালকা পাতলা পড়বো। তবে নাম্বারটা কিন্তু খুবই ভালো করে পড়তে হবে। এই নাম্বার কিন্তু আসলে আমার ক্লাস নেওয়ার বিষয় না, এটা মূলত কি করতে হবে, নাম্বার পরিবর্তনটা মূলত মুখস্থ রাখতে হয়, যে বিভিন্ন রকমের নাম্বার পরিবর্তনের রুল আছে, প্লাস ব্যতিক্রম কিছু আছে, সেইগুলো পড়তে হয়। সো এটা মুখস্থ করতে হবে। এইটারও কিন্তু শীট আমি আসলে শেয়ার করব গ্রুপে, সেখান থেকে মুখস্থ করে আমাদের ডেইলি যে এক্সাম সিস্টেম হবে সেই পরীক্ষার ভিতরে পরীক্ষা দিয়ে ফেলতে হবে। এরপরে প্রোনাউন, যেহেতু এটা লেস ইম্পর্টেন্ট, এটাকে হালকার উপর ঝাপসা পড়বো, সো আপাতত ক্রস দিয়ে রাখতেছি, খুবই কম কম পড়বো। তবে অ্যাডজেক্টিভটা কিন্তু গুরুত্ব সহকারে পড়তে হবে, এন্ড ভার্বটা চরম গুরুত্ব দিয়ে পড়তে হবে। সো এটার স্টার চিহ্ন আসলে অনেক বেশি, ভার্বের উপরে গুরুত্ব সবচেয়ে বেশি থাকবে, টেন্সের উপরেও গুরুত্ব সবচেয়ে বেশি থাকবে, রাইট ফর্ম অফ ভার্বসের উপরে গুরুত্ব সবচেয়ে বেশি থাকবে। ইভেন অ্যাডভার্ব যে অংশটা, এটাও আমরা যদি নাও পড়ি তাতেও কোনো সমস্যা খুব একটা হবে না, তার কারণ অ্যাডভার্ব টপিকটাও কিন্তু আসলে বিগত বছরগুলোতে খুব একটা প্রশ্ন এভাবে আসে নাই। তারাবি নামাজ 8টা থেকে শুরু হয়, তাই ক্লাসের সময়টা পরিবর্তন করে দিলে ভালো হতো। হ্যাঁ ভাই, আসলে এই আজকের ক্লাসটা এই টাইমে হচ্ছে, আমাদের এই ক্লাসটা এই টাইমে হবে না। এই টাইমে একটা কোশ্চেন সলভের ক্লাস থাকবে যেটা ফ্রি, কিন্তু আমাদের ব্যাসের যে রেগুলার ক্লাসটা এটা এই টাইমে হবে না, এটা আসলে দিনের বেলা হবে। সো আমাদের টাইমগুলো আমি জানাই দেবো আমাদের সিক্রেট গ্রুপে। আজকে যে লাইভ দেওয়া হয়েছে সেই কারণে আমাদের রেগুলার লাইভ দেওয়ার যে টাইমটা, ওই টাইমে আজকে ক্লাসটা দেওয়া হয়েছে, বাট আমাদের সিক্রেট গ্রুপের যেটা আমাদের পেইড কোর্সের ক্লাস, সেটা কিন্তু এই টাইমে হবে না। সুতরাং টেনশন করার কোনো কারণ নেই, এটা দিনের বেলা কোনো একটা সময় হবে। তো আমি একটা গ্রুপে শেয়ার করবো, দিনের বেলা হবে ভাই, সো টেনশন করার কোনো কারণ নেই। ওকে, রাকিব হাসান রনি এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, দুইজনই একই কথা বললো। ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় কার নাম, এটা নামটা একটু শেয়ার করো ভাই। ওকে, এরপরে তাহলে আমরা ওইগুলো গুরুত্ব দিয়ে পড়বো। এরপরে ডিগ্রি, আমি বলেছিলাম এই ডিগ্রিটাও কিন্তু আসলে গুরুত্ব দিয়ে পড়তে হবে। ডিগ্রি কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফর দি জিএসটি অ্যাডমিশন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা শুধু ইম্পর্টেন্ট না, এটা চরম ইম্পর্টেন্ট। সো এটাকে মারাত্মক গুরুত্ব দিয়ে পড়তে হবে, অনেক ইম্পর্টেন্ট। আর এখানে ভয়েস হালকার উপর ঝাপসা পড়তে হবে, ন্যারেশন হালকার উপর ঝাপসা পড়তে হবে। প্রিপজিশন মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এটা কিন্তু আসবে, সুতরাং এটা বেশ ইম্পর্টেন্ট। আর্টিকেল হালকার উপর ঝাপসা পড়তে হবে। কন্ডিশনাল সেন্টেন্স এটা না পড়লেও চলবে, তবে আমরা যখন আসলে ভার্ব নিয়ে কাজ করব তখন কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স গুলো এমনি পড়বো আর কি। সো এটা টেনশন করার দরকার নেই, হঠাৎ এসে পড়লেও আমরা পারবো, এটা খুবই সহজ টপিক। আর ক্লজ, এইটা ভাইয়া পড়তেই হবে, ক্লজ নিয়ে কোনো কথা নেই। এন্ড দেন হচ্ছে কানেক্টরস, কানেক্টরসটা না পড়লেও চলবে। সো এইটা হচ্ছে আমাদের আসলে কি কি পড়বো, যেটা গত ক্লাসে বলছিলাম, এটা রিভিউ করলাম। গতকালকে কিন্তু এই ধরনের কথাগুলো বলেছি, আজকে একবার খাতা কলমে লিখে রাখি যেই টপিকগুলো বেশি বেশি স্টার দেওয়া আছে,
একটু খেয়াল করি, আমি আগের বেলা বলেছি কি, এই যে নাম্বার পরিবর্তন, তারপরে কি বলেছি অ্যাডজেক্টিভ, তারপরে কি বলেছি ভার্ব, তারপরে কি টেন্স, তারপর রাইট ফর্ম অফ ভার্বস। এইগুলো আমি যখনই পড়ায় শেষ করব তৎক্ষণাৎ আমাদের কাছে যে বইগুলো আছে সকল কোশ্চেন যেন সমাধান করা হয়ে যায়, মডেল কোশ্চেন না। এই গ্রামারের যে বইগুলো আমরা কিনেছি প্রিভিয়াসলি, নতুন করে জিএসটির জন্য কোনো বই কিনতে হবে না, সেইগুলো যেন আমরা সলভ করে ফেলি, ঠিক আছে? এবং সলভ করতে যে যখনই সমস্যা হবে সঙ্গে সঙ্গে ছবি তুলে আমাদের সিক্রেট গ্রুপে পোস্ট করতে হবে। আমি চেষ্টা করব তৎক্ষণাৎ এইটার সমাধান করে ফেলার। আশা করি সবাই বুঝতে পারছে এটা, ঠিক আছে? ওকে, মোহাম্মদ মিজানুর রহমান, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এবার আমরা চলে আসতে চাই আমাদের আজকের পড়াশোনার যে মূল বিষয় সেখানে যাব। তবে এইখানে বেশ কয়েকটা কথা আছে, এই ভোকাবুলারি বিষয়গুলো আমি বলছিলাম, আজকের পরের থেকে আমরা কিন্তু ভোকাবুলারির যে অংশটা সেখান থেকে আর ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি শেয়ার করব আমাদের সিক্রেট গ্রুপে, সেইখান থেকে মুখস্থ করে ফেলতে হবে যাতে আগামী কালকের পরীক্ষায় এইটা আমরা সবাই পারি। আশা করি আমরা সবাই পারবো। আগামী কালকে যে পরীক্ষাটি হবে সেখানটাই এই ভোকাবুলারির ভিতরে সিনোনিম অ্যান্টোনিম আছে, আমরা জানি, গ্রুপ ভার্ব আছে, ইডিয়মস এন্ড ফ্রেজেস আছে, এগুলো সব ওখানে দেওয়া থাকবে। প্রতিদিনের পড়াটা আমরা যেন প্রত্যেকদিন শেষ করে ফেলি। কমন পড়বে কি পড়বে না এই চিন্তা আপনাদের করতে হবে না, চিন্তাটা আমার, আর আপনাদের কাজ হচ্ছে মুখস্থ করে যাওয়া। ভোকাবুলারি হচ্ছে এমন একটা পার্ট যে পার্ট আসলে কমন পড়বেই, এইটা বলতে গেলে ভাই ডিকশনারি মুখস্থ করে রাখতে হবে, এছাড়া আসলে শতভাগ গ্যারান্টি দিয়ে পড়ানো আসলে খুবই কঠিন। তারপরও আমি বলতেছি যে মোটামুটি ভাবে কমন কিন্তু পড়ে, এটা যারা আমার সাথে প্রিভিয়াসলি অফলাইনে ক্লাস করেছে এই বিষয়ে তাদের অভিজ্ঞতা আছে যে আসলে ভাই যেগুলো বলে মোটামুটি লেভেলে আসলে কমন পড়ে। তবে আসলে কমন পড়বেই এই গ্যারান্টি আমি আগেও যেমন কখনো দেই নাই, এখনো কিন্তু আমি সেটা দিব না যে আসলে কমন পড়বেই, তবে কিছু না কিছু কমন তো পড়বে। সো এই ভোকাবুলারিটা আমাদের জন্য চরম ইম্পর্টেন্ট, যেহেতু অনেকগুলো কোশ্চেন আসে, অনেক ভালোভাবে পড়তে হবে। আর টেক্সট বইয়ের আসলে পুরো টেক্সট বই এখন আর পড়ার দরকার নাই, জিএসটি টার্গেট করে আমি যে অংশগুলো পড়তে বলবো শুধু সেই অংশগুলো অবশ্যই গুরুত্ব সহকারে পড়ে ফেলতে হবে। আশা করি আমরা এই কাজগুলো, গ্রুপে তো অ্যাড নাই ভাইয়া। যারা ভর্তি হয়েছে আমি একটু বলে রাখি, এটা যেহেতু পেইড কোর্সের ক্লাস, আজকে আমরা যে ক্লাসটি দেখতে পাচ্ছি এটা পেইড কোর্সের ক্লাস, একেবারে ফ্রি দেওয়া হয়েছে প্রথম ক্লাস হিসাবে। সুতরাং যারা গ্রুপে অ্যাড হন নাই, ভর্তি হলেই অ্যাড হয়ে যাবেন। আমাদের পেজে মেসেজ দিতে হবে, আমাদের যে টিম মেম্বাররা আছে তারা কিন্তু আপনার সবকিছু যাচাই বাছাই করে যদি আপনার ভর্তির বিষয়টা ক্লিয়ার থাকে, ওকে থাকে, তাহলে আপনাকে গ্রুপে অ্যাড করে দিবে। সুতরাং এটা অবশ্যই কি করতে হবে, অবশ্যই পেজে মেসেজ করতে হবে। এবং জিএসটি বা গুচ্ছের যে ডু অর ডাই কোর্স, এই কোর্সের জন্য একটা নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে স্পেশাল, ওই নাম্বারটাতে ফোন দিতে হবে। আমাকে ফোন দিলে ভাই হবে না, আসলে ওই নাম্বারে ফোন দিতে হবে। যা কিছু করার ওই নাম্বারে ফোন যিনি রিসিভ করবে তিনি সবকিছু যাচাই বাছাই করে এটা ওকে করে দিবেন। আশা করি বুঝাতে পারছি। ওকে, সো এই হচ্ছে আমাদের গ্রুপে অ্যাড নাই যে বলছে মেহেদি হাসান তামিম ভাই, যে বললাম, আশা করি সবাই উত্তরটা পেয়ে গেছি। ভাই ভর্তি পেমেন্ট করেছি, লাস্ট নাম্বারও দিছি, কিন্তু গ্রুপে অ্যাড করে নাই। ওকে, অ্যাড করা হয় নাই, তার কারণ হয়তোবা আপনি একটু দেরিতে বা 3টার পরে বা 4টার পরে ইফতারের আগ দিয়ে পেমেন্ট করেছেন, সেই কারণে হয়তোবা গ্রুপে অ্যাড করা হয় না। তবে অ্যাড করার কাজটা চলতেছে। ওমর ফারুক, আপনার অ্যাডটি অবশ্যই কিছুক্ষণের ভিতরে হয়তোবা হয়ে যাবে। মেহেদি হাসান তামিম, কোর্স ফি কত? কোর্স ফি বিষয়টা আমি আগেই বলছি ভাই, এখন আর সেই বিষয়ে কথা বলার সুযোগ নাই। কোর্স ফি আসলে আমাদের 1800 টাকা, বাট আজকে পর্যন্ত আসলে এটা একটা 60% ডিসকাউন্ট ছিল, অনলি 720 টাকা। ফলে এখনো সুযোগ আছে, আপনি চাইলে আমাদের ওই যেটা হটলাইন নাম্বার আমাদের ডু অর ডাই কোর্সের, সেই নাম্বারে ফোন দিয়ে কন্ট্যাক্ট করে টাকা পাঠিয়ে দিতে পারেন। টাকা পাঠিয়ে দিয়ে আপনি গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন, এখনো সুযোগ আছে, সমস্যা নেই। ওকে, সো আমরা আজকে প্রথম যে টপিকটি নিয়ে পড়া শুরু করবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ অ্যান্ড ইটস আইডেন্টিফিকেশন। অর্থাৎ এখন বলতে পারেন যে ভাই আমাদের ইম্পর্টেন্ট তালিকায় তো এই টপিকটা ছিল না, তাহলে এই টপিকটাতে শুরু করলেন কেন? এই টপিকটা এতটাই বেসিক একটা টপিক, আমি যখন বলেছি নাউন ইম্পর্টেন্ট না, আমি হয়তো বলেছি অ্যাডজেক্টিভ ইম্পর্টেন্ট, আমি বলেছি প্রোনাউন ইম্পর্টেন্ট না, কিন্তু আইডেন্টিফিকেশনের বিষয়টা না জানলে পরবর্তী অনেকগুলো অধ্যায় আসলে বুঝতেই সমস্যা হয়ে যাবে। সেই কারণে কোনো কথা নাই, আমাদের পার্টস অফ স্পিচ এবং এটার আইডেন্টিফিকেশন পার্টটা মাস্ট আমাকে সবার আগে শেখা লাগবে। আশা করি সবাই বুঝতে পারছেন, এটা বেসিকের বেসিক, ভেরি বেসিক, ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রথমে চলে আসি পার্টস অফ স্পিচ এর কথাবার্তা নিয়ে। সো পার্টস অফ স্পিচ এর কথা যদি আমি বলি, প্রথমত পার্টস অফ স্পিচ মানে কি? পার্টস অফ স্পিচ বাংলায় আমরা বলি হচ্ছে পদ, সোজা কথা, বাংলায় যাকে আমরা পদ বলি, ইংরেজিতে সেটাই হলো পার্টস অফ স্পিচ। একেবারে ভেরি সিম্পল, ভেরি ইজি। তবে আমি যদি একটু ভেঙে বলি, পার্ট শব্দের অর্থ কিন্তু অংশ, পার্ট শব্দের অর্থ হলো অংশ, আর স্পিচ শব্দের অর্থ হলো কথা অথবা বক্তব্য, কথা অথবা বক্তব্য। সো আমি যদি বলি অফ শব্দের অর্থ কি? অফ মানে এর, তার মানে আমি যদি পিছন থেকে বাংলা করি, কথা বা বক্তব্য এর অংশ, তার নাম হলো পার্টস অফ স্পিচ। আশা করি ক্লিয়ার হয়ে গেছি। অর্থাৎ আমাদের বইয়ে যেটা লেখা থাকে সেটা কি?
বইয়ে লেখা থাকে একটা সেন্টেন্সের অন্তর্গত প্রতিটি ওয়ার্ড হলো এক একটি পার্টস অফ স্পিচ। আমি আবারও বলি, একটা সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ড হলো এক একটি পার্টস অফ স্পিচ। তার মানে ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন তাকে আমরা কি বলি? পার্টস অফ স্পিচ বলি, পার্টস অফ স্পিচ। এখানে আরেকটু কথা আছে, অনেককে জিজ্ঞাসা করলে অনেকেই হয়তো বা থতমত খেয়ে যাবে, ওয়ার্ড কাকে বলে। এটা জিজ্ঞেস করলে অনেকে বলে ওয়ার্ড আবার কি জিনিস, বলবে শব্দকেই ওয়ার্ড বলে। ভাই, ওয়ার্ড কাকে বলে এটাও একটা কনফিউজিং বিষয় হতে পারে অনেকের কাছে। ওয়ার্ড হচ্ছে কতগুলি লেটার বা বর্ণ যখন একসাথে মিলে একটা অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। আর কতকগুলি ওয়ার্ড যখন পাশাপাশি বসে যখন মনের ভাবটা প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বলি। আর এই সেন্টেন্সের ভিতরে যে ওয়ার্ডগুলো থাকে প্রতিটা ওয়ার্ডই এক একটা পার্টস অফ স্পিচ হবে। তার মানে একটা সেন্টেন্সের ভিতরে যত ওয়ার্ড ব্যবহৃত হয় সবাই কিন্তু এক একটি পার্টস অফ স্পিচ। আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো এখন চলে আসি, এই যে পার্টস অফ স্পিচ বললাম এটার প্রকারভেদটা। এই যে আমি বললাম পার্টস অফ স্পিচ কি হলো? সেন্টেন্সের ভিতরে ব্যবহৃত ওয়ার্ড। এখন একটা সেন্টেন্সে ওয়ার্ডগুলোর বসার জায়গা কিন্তু ভিন্ন, এক একটা ওয়ার্ড এক এক জায়গায় বসে, আবার এক একটা ওয়ার্ড এক একটা কাজ করে। আমি আবারও বলতেছি, সেন্টেন্সের ভিতরে এক একটা ওয়ার্ড এক এক জায়গায় বসে, এক একটা ওয়ার্ড এক এক কাজ করে। যেমন নাউন কি কাজ করে? নাউন কাজ করে হচ্ছে নাম প্রকাশের। আবার যদি বলি প্রোনাউন কি কাজ করে? নাউনের পরিবর্তে বসে। যদি বলি অ্যাডজেক্টিভ কি কাজ করে? অ্যাডজেক্টিভ কিন্তু নাউন বা প্রোনাউনের দোষ গুণ এগুলো প্রকাশ করে। এইভাবে আমাদের পার্টস অফ স্পিচ কিন্তু এক একটা এক এক কাজ করে। আবার অবস্থানের কথা যদি বলি, যে জায়গাটায় একটা সেন্টেন্সের যে জায়গাটায় নাউন বসে সেই জায়গাটায় কি আমরা অ্যাডজেক্টিভ বসাইতে পারবো? না। হ্যাঁ, তবে নাউনের জায়গায় হয়তো বা প্রোনাউন বসাতে পারবো। কেন? কারণ নাউনের পরিবর্তে যে বসে তারই নাম তো প্রোনাউন। সো বিভিন্ন পার্টস অফ স্পিচের বিভিন্ন জায়গা আছে, ফলে বোঝাই যাচ্ছে দুইটা বিষয় এখানে মুখ্য। একটা বিষয় হচ্ছে কাজ, মানে কোন পার্টস অফ স্পিচ কি কাজ করে সেটা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে তার অবস্থান, একটা সেন্টেন্সে কোন পার্টস অফ স্পিচ কোথায় বসে। এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয় বিবেচনায় নিয়ে আমরা পার্টস অফ স্পিচের কি করি? প্রকারভেদ করি। অর্থাৎ আমরা যে বলি পার্টস অফ স্পিচ 8 প্রকার, এই 8 প্রকার কিসের উপরে ভিত্তি করে আসলো? তার কাজ, মানে সে কি কাজ করে বাক্যে, এবং তার অবস্থান, সে একটা সেন্টেন্সে কোথায় কোথায় বসে। আশা করি ক্লিয়ার। কারণ আমরা কিন্তু পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে যাচ্ছি, তাহলে আইডেন্টিফাই করতে হলে জানতে হবে কোন পার্টস অফ স্পিচ কোন কাজ করে, জানতে হবে কোন পার্টস অফ স্পিচ একটা সেন্টেন্সে কোন জায়গায় বসে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছি। সো এই জন্য এইটার উপরে ভিত্তি করে পার্টস অফ স্পিচ কত প্রকার হলো? 8 প্রকার। তো আমি আর 8 প্রকারের নাম বলতেছি না, আমরা সবাই কিন্তু 8টা প্রকারের নাম জানি, নাউন প্রোনাউন এগুলো নামগুলো জানি। এখন আইডেন্টিফাই করার জন্য আমাদের কোনগুলোকে বেশি বেশি গুরুত্ব দিতে হবে? প্রথমত আমাদের নাউন আইডেন্টিফাই করা শিখতে হবে। নাউন এটা শিখতে হবে। আমরা 8 প্রকারই কিন্তু আইডেন্টিফাই করা শিখবো না, তার কারণ আমাদের পরীক্ষায় কিন্তু 8 প্রকার থেকেই আসলে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন আসে না। সো আমরা সবগুলো আইডেন্টিফাই করা শিখবো না, যদিও সংজ্ঞা শিখবো, কাকে বলে শিখবো, কিন্তু আইডেন্টিফাই করা শিখবো নাউন, আমরা আইডেন্টিফাই করা শিখবো হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা আইডেন্টিফাই করা শিখবো হচ্ছে অ্যাডভার্ব, এন্ড সর্বশেষ হচ্ছে প্রিপজিশন। এই যে 4টা জিনিস, এই 4টা জিনিস আমরা শিখবো হচ্ছে সেন্টেন্স দিয়ে আইডেন্টিফাই করা, এই 4টা মূল। এর বাইরে আর একটা শিখতে হবে, সেটা হচ্ছে হলো ভার্ব। তো এইটুকু যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাতেই মোটামুটি আমাদের আইডেন্টিফাই করার কাজটা হয়ে যাবে। যদিও 8 প্রকার, আর এর বাইরে বলতে পারি যে ভাই কনজাংশন থেকেও তো প্রশ্ন আসে। হ্যাঁ, কনজাংশনের ওই প্রশ্নগুলো আমরা ব্যতিক্রম হিসাবে যখন কোশ্চেন সলভ করব তখন দেখাবো যে আসলে এই যে জিনিসটা এটা একটা কনজাংশন, কিন্তু বাক্যে সে কনজাংশন হলো না, অন্য কিছু হলো। তার মানে নর্মালি কখনো এন্ড অর বাটকে আইডেন্টিফাই করতে বলবে না। যখন বলবে বুঝতে হবে ওখানে একটা সমস্যা আছে। ওই যে আমরা মাঝে মাঝে বলি না ডাল মে কুচ কালা হ্যায়, তার মানে ওইগুলো দিছে মানে সহজ। এন্ড বাট কোন পার্টস অফ স্পিচ? নর্মালি কনজাংশন, এটা আমরা জানি। নর্মালটা দিবে না, ওগুলো দিলেই অ্যাবনর্মাল। আর এইগুলোর ক্ষেত্রে নর্মাল দিলেও অনেক সময় কি হয়, আমরা গোলমাল পাকাই ফেলি, সেই কারণে এগুলো দিতে পারে। গ্রুপের তথ্য দিয়ে আসলাম, ভাই অফলাইন ব্যাচের কার্ডটি হারাই ফেলেছে তাই আইডি নাম্বার দিতে পারি নাই, কোনো সমস্যা হবে ভাই? হ্যাঁ অবশ্যই ভাই, কারণ অফলাইন ব্যাচের যদি কেউ অফলাইনে ফুল কোর্সে ভর্তি হয়ে থাকি তাহলে সে তো এখানে আসলে ফ্রি অ্যাক্সেস পাবে, কিন্তু সমস্যা হচ্ছে সে শুধুমাত্র অনলাইনে ক্লাস করতে পারবে, অফলাইনে যেতে পারবে না। যে অফলাইনে থাকবে সে অফলাইন,
যে অনলাইনে থাকবে সে অনলাইন, দুটা কখনোই মার্চ করা যাবে না। আর অবশ্যই আইডি কার্ড লাগবে, আইডি কার্ড ছাড়া কাউকে অ্যালাউ করা হবে না। আমার ইংলিশে যতটুকু ইমপ্রুভ হয়েছে ভাইয়া আপনার জন্য হয়েছে। মেধামণি শাহ, অশেষ ধন্যবাদ ভাই, অশেষ ধন্যবাদ। এটা আসলে তুমি না, অনেকেই এই কথাগুলো বলে। মাহফুজুর রহমান ভাই মানে গুরু, অশেষ ধন্যবাদ ভাই। আসলে আমি এই স্টুডেন্টের কাছ থেকে যে কমপ্লিমেন্ট গুলো পাই, এগুলো আসলে আমাকে সামনে এগিয়ে যাওয়ার, আরো পরিশ্রম করার আসলে প্রেরণা দেয়। তো অশেষ ধন্যবাদ তোমাদের কমপ্লিমেন্ট গুলোর জন্য। ঠিক আছে, ওকে। সো এখন আমরা চলে আসি আমাদের এই যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের কথাগুলো বললাম, এইখান থেকে আসলে কত রকমের প্রশ্ন আসে আমরা রকমগুলো আগে বুঝে নিই যে এখানে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথমত প্রশ্ন আসতে পারে এরকমের যে একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেন্টেন্স দেওয়ার পরে এরকম একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা, জানতে চাইতেছে যে এই ওয়ার্ডটা আসলে কোন পার্টস অফ স্পিচ। আমি আশা করি বুঝাতে পারছি। একটা সেন্টেন্স দিয়ে একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা, জানতে চাইতেছে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, তারপরে এভাবে অপশনে দেওয়া থাকবে। সো বুঝতে পারলাম এটা একটা কোশ্চেন। আবার একই ভাবে দেখি, হি ওয়াজ অল অ্যালোন, এখানে এই অলটা কোন পার্টস অফ স্পিচ। এই যে একটা সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সের একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা, জানতে চাইতেছে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। সো কথা ঘুরে ফিরে সেই একটাই, একটা সেন্টেন্স দেওয়া, সেন্টেন্সের একটি ওয়ার্ড আন্ডারলাইন করা, কোন পার্টস অফ স্পিচ। এইভাবে কিন্তু ক্লজ আইডেন্টিফাইও আসতে পারে, আন্ডারলাইন করা অবস্থায় কিন্তু ফ্রেজ আইডেন্টিফাইও আসতে পারে। আমরা জাস্ট এখন শিখতেছি একটা ওয়ার্ড আন্ডারলাইন করা থাকলে সেটা কিভাবে ফাইন্ড আউট করব। আর আমি এখন ফুল কোর্সে ভর্তি ছিলাম না, শর্ট কোর্সে ভর্তি ছিলাম ভাই। আমি ফুল পেমেন্ট করেছি আর ভাই আমি ফুল কোর্সে ভর্তি ছিলাম না ভাই। শর্ট কোর্সে যারা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার অসংখ্য স্টুডেন্ট রয়েছে, আপনার ক্লাসগুলো অনেক হেল্পফুল। হ্যাঁ ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অসংখ্য স্টুডেন্ট রয়েছে, এটা আমিও জানি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চিটাগং সকল বিশ্ববিদ্যালয়ে আসলে এই পরিমাণ আমার স্টুডেন্ট আছে যে এরা যদি সবাই একবার করে হুঙ্কার ছাড়ে, তাহলে মোটামুটি ভাবে সারা বাংলাদেশ থেকে একটা কম্পন অনুভব হওয়ার কথা। রিক্টার স্কেলে যার মাত হয়তো বা 8 বা তার বেশি হইতে পারে, তো সবকিছু ভেঙে চুরেও পড়তে পারে। যাক, আমি সেই প্রশ্নে যেতে চাই না, কারণ সুদীর্ঘ প্রায় 19টা বছর আমি এগুলোর সাথে জড়িত। সো হিউজ পরিমাণ স্টুডেন্ট আসলে অলরেডি পড়াশোনা শেষ করে বের হয়ে গেছে, এটাও আছে, জবে আছে, এটাও আছে। পাশাপাশি এই মুহূর্তে অধ্যয়নরত এরকম স্টুডেন্টও অনেক আছে ভাই। অশেষ ধন্যবাদ ভাই। আচ্ছা, ওকে, আমি এই কোশ্চেনের উত্তরগুলো এখন করে দিচ্ছি না, কোনটা কি হবে এটা পরের কথা। আপাতত আমি দেখাতে চাই কোশ্চেনগুলো এরকম হতে পারে। এইখানে একটা আমি একটা কি বলবো, এটাকে সতর্কতা দিয়ে রাখি। সতর্কতা হলো এরকম যে এই যে কোশ্চেনটা দেখলাম, এখানে বলা আছে বেটার কোন পার্টস অফ স্পিচ। আমি যদি নর্মালি বলি যে বেটার আসলে কি, আমরা যে শব্দটা জানি গুড, গুডের কম্পারেটিভ ডিগ্রি হলো বেটার, তাহলে গুড কিন্তু একটা অ্যাজেক্টিভ। সেইভাবে যদি আমি ভাবতাম তাহলে বেটারকে কিন্তু আসলে একটা অ্যাজেক্টিভ মনে করতাম, ঠিক না ভাই? শুধু গুড, গুডের কম্পারেটিভ কি বেটার। কিন্তু যখন সেন্টেন্স দিবে, ভুলেও আমাদের মন গড়া মুখস্থ বিদ্যার জিনিসগুলো আমরা দিব না। সেন্টেন্স দিলে দেখবো এই বেটার শব্দটা সেন্টেন্সে কি কাজ করতেছে, এবং সেই কাজ অনুযায়ী আমরা যাকে চিনি অ্যাডজেক্টিভ হিসাবে, সে হয়তোবা এখানে এসে নাউনও হয়ে যেতে পারে। যেমন বেটার শব্দটা এখানে কিন্তু একটা নাউন। ফলে সেন্টেন্স দিলে আমরা এক সিস্টেমে এটাকে শনাক্ত করব, যদি ওয়ার্ড দেয় তাহলে কিন্তু আর একটা সিস্টেমে শনাক্ত করব। দুইটা কিন্তু ভিন্ন ওয়ে, কখনই যেন এগুলো মিলায় একটা খিচুড়ি রান্না না করে ফেলি। আশা করি আমরা বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, আমরা চলে আসি এরপরে। মাত্র নোটিফিকেশন পেলাম, আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই। ক্লাসটি রেকর্ড থাকবে, আমাদের গ্রুপে রেকর্ড থাকবে, সো টেনশন করার কোনো কারণ নেই। ওকে, এবার দ্বিতীয় যে টাইপটা, সেই টাইপটা কেমন? দ্বিতীয় টাইপটা এবার লক্ষ্য করি। এখানে কিন্তু একটা ওয়ার্ড দেওয়া থাকবে, জাস্ট একটা ওয়ার্ড, এবং বলা হবে এই ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ। তাহলে একটু আগে আমরা দেখি কি ছিল, এখানে ছিল একটা সেন্টেন্স দেওয়া, দিয়ে বলা হয়েছিল আন্ডারলাইন করা ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। আর এখন কি হলো, এখন শুধু একটা ওয়ার্ড দেওয়া, জানতে চাওয়া হলো এই রিপ্রোডাকশন শব্দটা কোন পার্টস অফ স্পিচ। আমি এটাই বলতেছিলাম, রিপ্রোডাকশন শব্দটা দেখে আমরা যা বুঝি আমরা সেটাই এখানে বলবো, কিন্তু বেটার শব্দটাকে দেখে আমরা যা বুঝি আমরা কিন্তু সেটা বলবো না, কারণ এই বেটার শব্দটা বাক্যে কি কাজ করছে ওইটা চেক করে বলতে হবে। আশা করি কনফিউশন যেন না লাগে। সো এখানে এরকম ওয়ার্ড দেওয়া থাকবে, আমরা সেই ওয়ার্ডটা দেখব। যেমন এখানে দেখতে পাচ্ছি রিপ্রোডাকশন, আমরা জানি শন থাকলে কি হয়, TION, SION, এগুলো থাকলে আমরা সেটাকে নাউন বলি। এগুলো আজকের ক্লাসে থাকবে, কিছুক্ষণ মধ্যে মানে আমরা পড়া শুরু করব। সো যারা এইটার উত্তরগুলো সবগুলো উত্তর জানতে চান তাদেরকে অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা দেখতে হবে, কারণ আমাদের ক্লাসের ভিতরেই কিন্তু এই প্রশ্নগুলোর সমাধান সম্পর্কিত রুল টুল আসবে, অ্যান্ড দেন আমরা চেক করে দেখবো এগুলো আসলে আমরা পারি কিনা।
ঠিক আছে ওকে, যেহেতু আমাদের আজকে পেইড ব্যাচের ক্লাস এটা, ঠিক আছে আমি আবারও স্মরণ করা দিই, আমাদের ডু অর ডাই জিএসটি যে কোর্সটা, গুচ্ছের কোর্সটা, সেটার আজকে পেইড ব্যাচের প্রথম ক্লাস হিসেবে উপলক্ষে যাই বলি না কেন, আমরা প্রথম ক্লাসটি কিন্তু একেবারে ফ্রি রেখেছি সবার জন্য, যাতে সবাই বুঝতে পারে যে আসলেই তাদের এখান থেকে লাভ হচ্ছে কিনা। সো সেই কারণেই আমরা অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই ক্লাসে যুক্ত হয়েছে, অনেকে লাইভ দেখতেছে, অনেকে হয়তোবা আমাদের এখনো পেইড কোর্সে ভর্তি হয় নাই। যারা ভর্তি হয় না তাদের জন্য কিন্তু আজকেও যদি কেউ ভর্তি হয়, আজকেও কিন্তু এই অফারটি থাকবে, অর্থাৎ হচ্ছে আমাদের 1800 টাকার কোর্স মাত্র 60% ডিসকাউন্ট দিয়ে মাত্র সেটা আমরা 720 টাকা আজকে পর্যন্ত ভর্তি হওয়া যাবে। সো কোনো কথা নাই, যদি কারোর এখনো ভালো লাগে ভাই ওয়েলকাম, চলে আসি, কারণ আমাদের এই ক্লাসটি তো সবাই দেখতেই পারছে, তাই না? ওকে, এবার চলে আসি 3 নম্বর টাইপটা। এখান থেকে আর কি ধরনের প্রশ্ন আমাদের পড়তে হবে এই ধরনের কিছু কোশ্চেন, যে দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স শব্দের অ্যাডজেক্টিভটা কি হবে একটু ভালো করে লক্ষ্য করি। ক্লাইম্যাক্স শব্দের অ্যাডজেক্টিভটা কি হবে? তার মানে একটা শব্দ দিয়ে দিবে, দিয়ে বলবে যে এই ওয়ার্ডটার নাউন ফর্ম কি, এই ওয়ার্ডটার ভার্ব ফর্ম কি, এই ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ ফর্ম কি, বা এই ওয়ার্ডটার অ্যাডভার্ব ফর্ম কি, এরকম প্রশ্ন কিন্তু দিতে পারে। সো আমাদের কোশ্চেন কিন্তু তিন নম্বর টাইপ হলো এটা। প্রথমটা ছিল সেন্টেন্স দিয়ে আন্ডারলাইন করা কোন পার্টস অফ স্পিচ, দ্বিতীয়টা ছিল ওয়ার্ড দেওয়া কোন পার্টস অফ স্পিচ, 3 নম্বরটা আসতে পারে যে একটা ওয়ার্ড দিয়ে জিজ্ঞাসা করবে এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি, এটার নাউন ফর্ম কি, এটার ভার্ব ফর্ম কি, এরকম কিছু একটা। একটু দেখি তো 1 নম্বর যে কোশ্চেনটা রাখা হয়েছে, ক্লাইম্যাক্স শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম কি, এটা গ্রুপে শেয়ার করি স্যার, আমাদের কমেন্ট একটু পোস্ট করি, দেখি কমেন্ট করি সবাই, যে এই 1 নম্বর কোশ্চেনের উত্তরটা এবং 2 নম্বর কোশ্চেনের উত্তরটা কয়জন পারি, এটা দেখতে চাই দ্রুত। এখানে দ্রুত দেখি, ঢাবির রেজাল্ট অতি 2-1 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা, আমি সি এর কথা জানি না, তবে বি ইউনিটের রেজাল্ট হয়তোবা আগামী কাল পরশুর মধ্যেই হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি আর কি 24 তারিখ মেবি, হ্যাঁ 24 তারিখে হওয়ার কথা বি ইউনিটের রেজাল্ট। ঠিক আছে, ওকে ওকে ওকে। অনেকে বলতেছে নামাজ শুরু হবে এখন, আসলে নামাজের সময় তো আরো আধা ঘন্টা পরে হওয়ার কথা, আমাদের এখানে সম্ভবত 8:30 বা 8:20 শুরু হয়। ঠিক আছে ওকে, সো আশা করি আমরা বুঝতে পারতেছি। দেখি 1 এবং 2 নম্বর কোশ্চেনের উত্তর কে কে পারি দ্রুত, এখন পর্যন্ত কেউ উত্তর করি না, আচ্ছা উত্তর করেছে অলরেডি অনেকেই, দেখি ওমর ফারুক দুটো একসাথে উত্তর করে দিয়েছে, এ বি। তারপরে দেখি তারিকুল এ উত্তর করেছে, আরিন জাহান জ্যোতি 1 এর উত্তর এ করেছে, অলোক দাস 2 এর উত্তর সি করেছে, আরিন জাহান জ্যোতি 2 এর উত্তর বি করেছে। আচ্ছা আমি একটু বলি, এখানে একের শব্দ ছিল ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স শব্দের হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম জিজ্ঞাসা করেছে, ক্লাইম্যাক্স শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ক্লাইমেটিক। সো উত্তর হবে এ নাম্বারটা। অনেকে হয়তোবা উত্তর ক্লাইমেটিক বা এরকম কোনো কিছু করে ফেলতে পারি, এই জিনিসটা আসলে মুখস্থ করার বিষয়, যাদের মুখস্থ আছে তারা পারবে, যাদের মুখস্থ নাই তারা আসলে পারবে না। সো এটা মুখস্থ করার বিষয়। ক্লাইম্যাক্স শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ক্লাইমেটিক। তারপরে দেখি দি নাউন ফর্ম অফ দি ওয়ার্ড হেট। হেটের নাউন ফর্মটাকে, এটা কিন্তু অসংখ্যবার অনেক জায়গায় এসেছে এবং আগামীতেও আসতে পারে। হেট শব্দের কি জিজ্ঞাসা করেছে, নাউন ফর্ম জিজ্ঞাসা করেছে, তাহলে হেট শব্দের নাউন ফর্মটা কি হবে? হেট শব্দের নাউন ফর্মটা হবে হচ্ছে হলো হেট রেড। সো এইটা হচ্ছে হেট শব্দের নাউন ফর্ম। সো এটা বি। অনেকেই পেরেছে আমি জানি, অশেষ ধন্যবাদ ভাই যারা পেরেছে, আরিয়ানা তাবাসসুম পেরেছে, তারিকুল ইসলাম পেরেছে, সবাই পেরেছে। সো ধন্যবাদ, অশেষ ধন্যবাদ যারা পেরেছে তাদেরকে। সো এই জিনিসটা আসলে একটা তালিকা থেকে মুখস্থ করতে হবে, যে এই ওয়ার্ডের নাউন ফর্ম কি, ভার্ব ফর্ম কি, অ্যাডজেক্টিভ ফর্ম কি, অ্যাডভার্ব ফর্ম কি, মুখস্থ করতে হবে। সো এটা মুখস্থ করার বিষয়। সো এই জিনিসটা কষ্ট করে, অনেক বইয়ের মধ্যেই আছে, আমরা যে বইগুলো পড়ি পার্টস অফ স্পিচের যে কনভার্সন বা ট্রান্সফরমেশন যেটাই বলি না কেন, একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। এটা ওয়ান কাইন্ড অফ মানে ভোকাবুলারি টাইপেরই বিষয়, মুখস্থ না করলে কিন্তু পারা যাবে না। ওকে, এবার টাইপ নাম্বার 4-এ আসি। এই জিনিসটা ভালো করে লক্ষ্য করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো যখন দেখছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো যখন সমাধান করছিলাম, তখন আমি বারবার এই কথাগুলো বলেছি যে এই বছরের ভর্তি পরীক্ষায় একটি ঘটনা ঘটা শুরু করেছে, সেটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড বা ল্যাটিন শব্দগুলোর প্রতি বিশেষ ভালোবাসা দেখাচ্ছে সবাই। এবং ফলাফলে দেখা গেল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 4-5টা বা 3-4টা কোশ্চেন এই ল্যাটিন শব্দ থেকেই, যে এটার মিনিং কি, কখনো বললো যে এটার ল্যাটিন ফর্ম কি, কখনো হচ্ছে হলো একটা ইডিয়ম দিল যেটা ল্যাটিন একটা ইডিয়ম, এরকম। ফলে এই ল্যাটিন শব্দগুলো দিয়ে এরকম করে কিছু প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড মাউথ। মাউথ শব্দের অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে? লক্ষ্য করি এখানে মাউথ শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম যে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলো কিন্তু আসলে ল্যাটিন অ্যাডজেক্টিভ যেটা, সেটা উত্তর করতে হবে। সো মাউথ শব্দের ল্যাটিন অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা, দেখি কে কে উত্তর করতে পারি। ভাই এখন পেইড ব্যাচ থেকে আসলাম, ধন্যবাদ ভাই।
যেখান থেকে আসি কোনো সমস্যা নেই, অশেষ ধন্যবাদ পেইড ব্যাচ থেকে আসলেও। ঠিক আছে, ওকে। তাহলে 1 নম্বর কোশ্চেনের সঠিক উত্তরটা কি হবে একটু দ্রুত দেখতে চাই। একের সঠিক উত্তরটা আসলে কি হতে পারে, দ্রুত দেখি একের উত্তর সঠিক আমরা পারি কিনা, দেখি কে কে উত্তর করতে পারি। আমাদের উত্তর করার একটা কিন্তু একটা পোল চলে এসেছিল, তো কেউ উত্তর করেছে কিনা আমি এখনো জানি না। 1 নম্বর কোশ্চেনের উত্তর সঠিক উত্তরটা কি হবে, দ্রুত দেখি। সঠিক উত্তর একের 1 নম্বর সঠিক উত্তর আসলে এ উত্তর করেছে 67%, বি উত্তর করেছে 33%, সি কেউ উত্তর করে নাই, ডিও কেউ উত্তর করে নাই। সো এখনো চলতেছে পোলটা। আমার মনে হয় এখনো কেউ কমেন্টে উত্তর না করে আমাদের পোলে কিন্তু অংশ নেওয়া যায়। আমাদের যে লাইভটা তো চলতেছে, লাইভের নিচে কিন্তু একটা লাইভ পোল আসতেছে, সেখানে পোলে ক্লিক করলেই কিন্তু আসলে ভোট মানে আমাদের উত্তর করা হয়ে যাবে। সো আশা করি বিষয়টি ভালো লাগার কথা। সো দ্রুত আমরা এখানে কমেন্ট করতে থাকি, উত্তর করতে থাকি। সঠিক উত্তর কি আমরা পরে দেখব কোন পক্ষ হয়। এই মুহূর্তে বি এর পক্ষ ভারী, বি এর পক্ষে হচ্ছে 60% ভোট পড়েছে। সো আলটিমেটলি আমার মনে হয় অপশন বি জয়যুক্ত হয়েছে, আমি আর যাই না। সো এখানে থেমে যাই। ফলে আমাদের মাউথ শব্দের সঠিক উত্তর আসলে বি। মাউথের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হলো ওরাল, এটা ল্যাটিন শব্দ। আশা করি আমরা উত্তরগুলো সবাই সঠিক মতন দিতে পারবো, ঠিক না ভাই? ওকে। সো একইভাবে দ্বিতীয় যে সব প্রশ্নটি আছে, দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু। তাহলে 2 নম্বর যে কোশ্চেনটা, এখানে বলা হচ্ছে লুনার শব্দটা কার সাথে রিলেটেড। সো এখন দেখি এই 2 নম্বর কোশ্চেনের উত্তর কে কে দিতে পারি। আমাদের কিছুক্ষণের ভিতরে একটা পোল চলে আসবে নিচে, এবং আমরা সবাই সেই পোলের মধ্যে উত্তর দিব। আমি আবারও বলতেছি, কমেন্টে করার দরকার নাই, পোলে উত্তর করলেই চলবে। পোলে উত্তর করলে আমাদের এখানে দেখতে পারি যে আসলে এই কোশ্চেনের উত্তরে কয়জন সঠিক উত্তর দেয়। হ্যাঁ, উত্তর দেওয়া শুরু হয়েছে, দেখা যাক উত্তর দেওয়া শুরু হয়েছে। আমরা সঠিক উত্তর দেখতে চাই, কে কে সঠিক উত্তর দিতে পারে। 2 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কে কে দিতে পারে, পোল চলে এসেছে। আমার মনে হয় উত্তর দেওয়া শুরু করতে পারি। 2 এর উত্তর এখন এ নম্বরের পক্ষে উত্তর দিয়েছে মাত্র 2 জন, এখনো দেখা যাচ্ছে না। বি নম্বরে কেউ উত্তর দেয় না, সি কেউ উত্তর দেয় না। দেখা যাক উত্তরটি কে দিতে পারে। দ্রুত সবার আগে উত্তরটি দিতে হবে। আশা করি আমরা এভাবে ইন্টারেক্টিভলি আমাদের ক্লাসগুলো নিতে পারবো। আশা করি ভালোই লাগার কথা যে আমরা এখানে উত্তর দিব, সেটা হিসাব হবে কত পার্সেন্ট ভোট দিয়েছে। মাত্র 7 জন ভোট দিয়েছে, তবে 7 জনই এ নাম্বার উত্তর করেছে। ইয়েস, লুনার শব্দটা আসলে চাঁদের সাথে সম্পর্কিত। মুন শব্দের ল্যাটিন অ্যাডজেক্টিভ ফর্ম হলো লুনার। আশা করি এমসিকিউ গুলো লাইভে সলভ করতে আমাদের বেশ মজাই লাগবে। ঠিক বলছি কিনা আমি জানি না, এইবার একটু কমেন্টে জানাই ফেলতে হবে যে হ্যাঁ আমরা আসলে ঠিক মতনই বুঝতে পেরেছি। সো আমরা 3 নম্বর কোশ্চেন আর সলভ করলাম না, তার কারণ আমরা আসলে এই কোশ্চেনগুলো সলভ করব পরে। সো এটা মুখস্থ করার বিষয় যে কোন ওয়ার্ডের ল্যাটিন অ্যাডজেক্টিভ কি, কোন ওয়ার্ডের হচ্ছে হলো ল্যাটিন ফর্মটা কি। তাহলে এইগুলো আসলে আমরা মুখস্থ করার বিষয়, আমরা মুখস্থ করে ফেলবো। সো একটু কমেন্টে এবার জানাই ফেলতে হবে যে ভাই, যে এইভাবে যদি আমরা কোশ্চেনগুলো সমাধান করি, কোশ্চেনগুলো নিয়ে প্রশ্ন রাখি, তাহলে সবার ভিতরে একটা ইন্টারঅ্যাক্টিভিটি আসবে, সবাই এটা ক্লাসের ভিতরে ইনভলভ হবে, এবং আসলেই তারা আসলে কি বলে এটাকে, এই ক্লাস থেকে কিছুটা শিখছে কিনা মূল্যায়নটা কিন্তু সঠিকভাবে হবে। ঠিক বলছি কিনা? রাকিব হাসান রনি বলছে আসে নাই তো। থার্ড কোশ্চেন ডিফারেন্ট ভাই, না থার্ড কোশ্চেনটা আমি এখন যাচ্ছি না, এটা পরে করব। এটাও ল্যাটিন অ্যাডজেক্টিভ। এখানে বলা হচ্ছে হলো ম্যারেজ শব্দের অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে, এটাও ল্যাটিন অ্যাডজেক্টিভ ফর্ম। সো এখানকার এই উত্তরটা ঠিক আছে। দেখি 3 নম্বরটা দেখি এবার। 3 নম্বরটা কে কে উত্তর করতে পারে। পুল আসে নাই বলতেছে মেহেদি হাসান তামিম। এটা আসলে নিচে আমাদের লাইভের নিচে হচ্ছে একটা অপশন আছে, সেটা হচ্ছে হলো সাবটাইটেল আসার। ওই অপশনটা অন করে রাখলে সেইখানে আমার লেখা, আমার যে কথাগুলো বাংলা অনুবাদ হচ্ছে, এইটার মানে বাংলা লেখা আসতেছে নিচে, আমার কথাগুলো তার সাথে ওইখানটা এই লেখাটা আসবে। সুতরাং যদি কারো সাবটাইটেলটা অন করা না থাকে তাহলে হয়তোবা নাও আসতে পারে। সো এটা সাবটাইটেল অন করে রাখতে হবে, ঠিক আছে? জি স্যার মজা পাইছি। দাজিয়া আমিন অনিয়া বলছে মজা পাইছে সে, অশেষ ধন্যবাদ। আমারটা হয়েছিল, ঠিক আছে। মেহেদি হাসান তামিমের পুল আসে নাই। সো এটা পুল আসবে, এই যে এখন যেমন পুল এসে আছে, আমি দেখতে চাই সবাই পুলটা দেখতে পাচ্ছে কিনা। সরি ভাই, সবাই পুলটা দেখতে পাচ্ছি কিন্তু, দেখি সবাই দেখতে পাওয়ার কথা। 3 নম্বর প্রশ্নটা এখানে পুলে রাখা আছে, দেখি 3 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কে কোনটা দেয়। এখন পর্যন্ত সি এর পক্ষে বি সি ডি উত্তর পড়তেছে, দেখা যাক কে কোনটা উত্তর করে। যার যার জায়গা থেকে শেষে উত্তর করবে, বাট এটা আমার এখানে হিসাব হয়ে যাবে আর কি। তাহলে কেউ কারোর উত্তরটা দেখলো না, এটা কিন্তু বেশ মজার। আমরা যখন কমেন্টে উত্তরটা করি তখন এ অপশনটা দিয়ে ফেললে অন্যরা সবাই দেখে বলে, তখন তাদের মনটা চেঞ্জ হয়ে যায়, হয়তো সে ভাবতেছিল বি, দিয়ে ফেলেছে এ। তাহলে যখন আমরা এভাবে একটা পুল করব, তখন কিন্তু সেই পোলে দেখা যাবে যে পোলের ভিতরে আমরা কিন্তু আসলে এই পোল থেকে কে কারোরটা দেখতে পাবে না আসলে। সো যাই হোক, আমাদের এখানে
পোলটি চলছে, এখনো পোলটি চলছে, গ্রুপে আছে, জি ভাইয়া পাইছি, এফ এ ফাহিমা বলতেছে। এবং পোলে দেখা যাচ্ছে সি নাম্বারটা সঠিক হয়েছে, অনেকেই সি নাম্বারটা উত্তর করেছে, তবে কেউ ডি দিয়েছে, কেউ বি দিয়েছে। সো বুঝতেই পারতেছি এখন উত্তরটা আসলে কি হবে আমার বলে দেওয়ার পালা। উত্তরটি হবে আসলে নুপশিয়াল। সো ম্যারেজ শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হলো নুপশিয়াল। ম্যারেজ শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? নুপশিয়াল হবে। যদি অপশনে নুপশিয়াল কথাটা না থাকে তাহলে ম্যারিড কথাটাকেও দেওয়া যাবে, তবে যতক্ষণ নুপশিয়াল থাকবে কোনোভাবেই ম্যারিড কথাটাকে উত্তর করা যাবে না। সো এই হলো বিষয়। আমি আবারও স্মরণ করাই দিই, এই পোলগুলো দেখতে হলে আমাকে অবশ্যই কমেন্ট, এই যে আমাদের নিচে লাইভের নিচে ওখানে একটা জায়গায় সাবটাইটেল অন করা অপশন আছে, ওটা অন করে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা আসবে না। সো এই ছিল আমাদের কোশ্চেন টাইপগুলো। আমরা এখন শেখা শুরু করব সেন্টেন্স বেসড আইডেন্টিফিকেশন। তার মানে যদি একটা সেন্টেন্স দেওয়া থাকে সেখান থেকে আমরা একটা পার্টস অফ স্পিচকে কিভাবে আইডেন্টিফাই করব। সো আমরা প্রথমে চলে আসি সেটাই, আমরা প্রথমে নাউন দিয়ে আমাদের শেখাটা শুরু করব, যে একটা সেন্টেন্সে নাউনটাকে আমরা কিভাবে চিনি। ঠিক আছে, আমার তিনটাই হয়েছে আলহামদুলিল্লাহ, অশেষ ধন্যবাদ। মেহেদী হাসান তামিম তিনটা হয়েছে, সেই কারণে অশেষ ধন্যবাদ। আর যারা রিফা তাসফিয়া ঋতু, সে বলছে ভাইয়া পোল আসে নাই, তাকে আসলে ওইভাবে কি করতে হবে, পোলটা অ্যাক্টিভ করে নিতে হবে। নিচে এক জায়গায় হচ্ছে সাবটাইটেল লেখার অপশন আছে, ওইখানটা অন করে নিতে হবে। আচ্ছা, আমরা এখন কিভাবে নাউনটাকে চিনবো, এটা চেনার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এভাবে একটা জিনিস পড়বো, যে সব পাপে নাউন বসে। সব পাপে নাউন বসে। সব পাপে নাউন বসে। তাহলে একটা সেন্টেন্সে কোথায় নাউন বসে এইটা মনে রাখার জন্য আমরা একটা শর্টকাট ইউজ করলাম, সব পাপে নাউন বসে। আমি একটু বলে দেই, শর্টকাট বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে আমরা কিন্তু সব শিখবো, আমরা কিন্তু কোনো কিছুই কম শিখবো না, আমরা শিখবো সব, তবে মনে রাখার জন্য টেকনিক অবলম্বন করব। এটার নামই হচ্ছে শর্ট টেকনিক বা শর্টকাট। কিন্তু মনেও ভুলেও এই কাজটা করা যাবে না যে আমরা অল্প পড়বো, দুইটা জিনিস কম পড়বো, এরকম না। কারণ শেখার বা সফলতার আসলে কোনো শর্টকাট রাস্তা হয় না, আমরা সম্পূর্ণটাই শিখবো। একটা সেন্টেন্সে কোথায় কোথায় নাউন বসতে পারে এইটা কিন্তু এই কথা দিয়েই শেখা যায়। সব পাপে নাউন বসে। এসতে কি হয়? এসতে হলো সাবজেক্ট। তো আমরা বলবো সাবজেক্ট হিসেবে কে বসবে? সাবজেক্ট হিসেবে একটা নাউন বসে। এই নাউনটা কোথায় বসে? বাক্যের যেটা মেইন ভার্ব বা যেটা বাক্যের প্রিন্সিপাল ভার্ব সেই ভার্বের আগে বসে। আশা করি কথাটা মনে থাকবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সাবজেক্ট হিসেবে নাউন বসে, প্রিন্সিপাল ভার্বের আগে বসে। সাবজেক্ট হিসেবে নাউন বসে, প্রিন্সিপাল ভার্বের আগে বসে। এবার ওবিতে কি হয়? ওবিতে যথারীতি অবজেক্ট। তাহলে আমরা বলবো অবজেক্ট হিসেবে নাউন বসে। কোথায় বসে? এইটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব এর পরে বসে। আশা করি আমরা এটা মনে রাখতে পারবো। আমি আবারও বলতেছি, এসতে হলো সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে কে বসে? সাবজেক্ট হিসেবে নাউন বসে। কোথায় বসে? প্রিন্সিপাল ভার্বের আগে বসে। ওবিতে কি? ওবিতে হলো অবজেক্ট। অবজেক্ট হিসেবে কে বসে? অবজেক্ট হিসেবে নাউন বসে। কোথায় বসে? প্রিন্সিপাল ভার্বের পরে বসে। এইখানে একটা কথা আমি আবারও স্মরণ করাই দেই, ইংরেজি কিন্তু অল্পবিদ্যা ভয়ঙ্করীর একটা সবচেয়ে বড় উদাহরণ। এটা একেবারে মনে রাখতে হবে। আমরা যদি একটা রুল শিখে মাঠে নেমে যাই তাহলে কিন্তু নিশ্চিতভাবে ধরা খাইতে হবে। যেমন কেউ যদি এটাকে আমরা একবারে মেনে ফেলি যে হ্যাঁ সাবজেক্ট হিসেবে নাউন বসে, ভাইয়ে কইছে সাবজেক্ট হিসেবে নাউন বসে, আমরা নাউনই বসাবো, তাহলে হবে না। তার কারণ আমরা পরে আবার পড়বো সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসে, তবে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে। আমরা আবার পড়বো সাবজেক্ট হিসাবে একটা ক্লজ বসে, নাউন ক্লজ বসে। আমরা আবারও পড়বো সাবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ বসে। আমরা আবারও পড়বো সাবজেক্ট হিসাবে জিরান্ড বসে। ফলে অপশন আমাকে যা দিবে সেইখান থেকে আমরা আমাদের রুল অনুযায়ী যেটাকে পাবো আমরা সেইটা অ্যাপ্লাই করব। আপাতত আমরা নাউন পড়তেছি তাই জেনে নিলাম যে সাবজেক্ট হিসেবে আসলে নাউন বসতে পারে। আশা করি কথাটা বুঝতে পারছি, মনে আছে ভাই রুলটা? আচ্ছা ঠিক আছে, ওকে। এবার চলে আসি পি। তো এই পাশে লিখি পিতে হলো প্রিপোজিশন। তারপরে চলে আসি এতে হলো আর্টিকেল। তারপরে এতে হলো অ্যাডজেক্টিভ। আর শেষের পিতে হলো পসেসিভ। তাহলে সব পাপের পূর্ণ রূপটা বুঝতে পারছি। পিতে হলো প্রিপোজিশন, এতে হলো আর্টিকেল, পরের এতে অ্যাডজেক্টিভ, শেষের পিতে পসেসিভ।
এই যে পাপের পূর্ণ রূপ হলো এইটা, তাহলে সব এসতে হলো সাবজেক্ট, ওবিতে হলো অবজেক্ট, পিতে হলো প্রিপোজিশন, এতে হলো আর্টিকেল, পরের এতে অ্যাডজেক্টিভ, শেষের পিতে হলো পসেসিভ। সো বুঝাই যাচ্ছে একটা সেন্টেন্সে নাউনের অবস্থানের সাথে এতগুলো বিষয় কিন্তু জড়িত। এইবার চলে আসি এইগুলো কি বলতেছে, প্রিপোজিশন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, পসেসিভ, এগুলো কি বলতেছে? এগুলো বলতেছে এদের পরে কয়টা ওয়ার্ড, এদের পরে যদি একটি ওয়ার্ড হয়, কয়টা ওয়ার্ড, এদের পরে একটি ওয়ার্ড, অর্থাৎ প্রিপোজিশনের পরে কয়টা ওয়ার্ড, একটা ওয়ার্ড, আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড, একটা ওয়ার্ড, অ্যাডজেক্টিভের পরে কয়টা ওয়ার্ড, একটা ওয়ার্ড, বা পজেসিভের পরে কয়টা ওয়ার্ড, একটা ওয়ার্ড, যদি এভাবে একটা ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটি অবশ্যই কি হবে, নাউন হবে। তাহলে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড অবশ্যই নাউন, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড অবশ্যই নাউন, অ্যাডজেক্টিভ বা পজেসিভের পরে একটা ওয়ার্ড অবশ্যই নাউন হবে। আর যদি দুইটি ওয়ার্ড হয়, দুইটা ওয়ার্ড হলে কি হবে, দুইটা ওয়ার্ড হলে শেষেরটা হবে নাউন, আগেরটা হবে অ্যাডজেক্টিভ। তো দুইটা ওয়ার্ড হলে শেষেরটা হবে নাউন আর আগেরটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আশা করি রুলটা বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া, নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ সবাই হলো বাক্যের সাবজেক্ট অব দুটাই হতে পারে। হ্যাঁ ভাই, জিরান্ডো ভাষা, জি ভাই। সো ওকে, ইসরাত জাহান, রিম্পা, গুরু টেকনিক বস, ওকে ধন্যবাদ ভাই। ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে, এখন চলে আসি তাহলে, যদি প্রিপোজিশন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, পসেসিভ এদের পরে একটা ওয়ার্ড থাকে, একটা, তাহলে অবশ্যই সেটা কি হবে, নাউন হবে। যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে অবশ্যই কি হবে, শেষেরটা নাউন হবে, আগেরটা কি হবে, আগেরটা হবে একটা অ্যাডজেক্টিভ। যদি তিনটি ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, তাহলে কিন্তু শেষের ওয়ার্ডটা কি হবে, নাউন হবে। শেষের ওয়ার্ডটা কি হবে, নাউন হবে। তার আগের ওয়ার্ডটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এটা নিয়ে কোনো সমস্যা নাই। শেষের ওয়ার্ডটা কি হবে, শেষের ওয়ার্ডটা নাউন, তার আগের ওয়ার্ডটা কি হবে, তার আগের ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। এই পর্যন্ত কোনো সমস্যা নেই। সমস্যা বাঁধলো তার আগের ওয়ার্ডটা। এখানে কি হবে, এবার কিন্তু প্রিপোজিশনের পরে কয়টা ওয়ার্ড আছে, তিনটা, লাস্টেরটা কি হবে, নাউন, তার আগেরটা কি হবে, অ্যাডজেক্টিভ, তার আগেরটা কি হবে, তার আগেরটা অ্যাডজেক্টিভও হইতে পারে, অ্যাডভার্বও হইতে পারে। সো এই জায়গাটায় একটা ঝামেলা আছে, অর্থাৎ এইটা নিয়ে আমাদের কি করতে হবে, একটু গবেষণা করতে হবে। একটু সবাই যারা লাইভে আছি একটু বলে ফেলি এই কথাগুলো সবাই বুঝতে পারছি কিনা। আমি আবারও বলি, আমরা যদি প্রিপোজিশন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, পসেসিভ এদের পরে তিনটা ওয়ার্ড পাই, শেষের ওয়ার্ডটা কি হবে, নাউন, তার আগের ওয়ার্ডটা কি হবে, অ্যাডজেক্টিভ, এই পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না, অবশ্যই হবে। কিন্তু তার আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভও হইতে পারে, আর কি হইতে পারে, অবশ্যই সেটা নাউনও, অ্যাডভার্বও হইতে পারে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুইটাই হইতে পারে। একটু আমরা জানাই ফেলি যে এই পর্যন্ত সবাই বুঝতে পারছি কিনা, যে একটা সেন্টেন্সে নাউনের অবস্থান আমরা মনে রাখতে পারি একটা শর্টকাট দিয়ে, সব পাপে নাউন বসে, সব পাপে নাউন বসে। এসতে কি হয়, সাবজেক্ট, ওবিতে কি হয়, অবজেক্ট, পিতে কি হয়, প্রিপোজিশন, এতে কি হয়, আর্টিকেল, পরের এতে অ্যাডজেক্টিভ, শেষের পিতে পসেসিভ। আশা করি সবাই এটুকু বুঝতে পারছি। এইবার চলে আসে আমাদের সমস্যা সমাধান। এই যে আমরা রুলটা শিখলাম, একটা শর্টকাটও শিখলাম, এই রুলটা অ্যাপ্লাই করতে যে আমরা আসলে কি কি সমস্যায় পড়তে পারি। আমরা এই রুল অ্যাপ্লাই করতে যে দুইটা সমস্যায় পড়তে পারি, দুইটা সমস্যা। প্রথম সমস্যাটা যে তৈরি হয়ে আছে, যে আমার যখন আর্টিকেল, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ এদের পরে যখন তিনটা ওয়ার্ড, তখন লাস্টের দুইটা নিয়ে সমস্যা হচ্ছে না, কিন্তু যখন এইটাই আসলাম তখন কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এটা আসলে অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। সো এইটা আমাকে একটু চেক করতে হবে। সো আমরা এই প্রথম সমস্যাটা একটু সমাধান করতে চাই। তাহলে এখন একটু লক্ষ্য করি, আমি যদি এভাবে লিখি যে হি ইজ এ ভেরি গুড বয়, আমি এরকম বাক্য অনেক শুনেছি। আবার যদি আমি এভাবে বলি হি ইজ এ হ্যান্ডসাম, he is a handsome tall boy, আশা করি দুইটা বাক্য আমরা বুঝতে পারছি। he is a very good boy, he is a very good boy, আবার he is a handsome tall boy। তার মানে এখানে দুটো বাক্য চলে আসলো, একটা হলো সে খুব ভালো ছেলে এবং আরেকটা হচ্ছে সে সুদর্শন লম্বা ছেলে। এখন আমাদের প্রশ্ন হলো লাস্টের ওয়ার্ডটা কি হবে। সো আমি যদি এখান থেকে
এই লাস্টের ওয়ার্ডে যাই, লাস্টের ওয়ার্ডটা নিয়ে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কারণ আর্টিকেল এখানে পেয়েছি, এখানে আর্টিকেল পেয়েছি, আর্টিকেল পরে কয়টা ওয়ার্ড আছে, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, তাহলে তিনটা ওয়ার্ড থাকলে লাস্টের ওয়ার্ডটা কি হবে, নাউন হবে। এইটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে তার আগেরটা নিয়ে, না তার আগেরটা নিয়েও সমস্যা হচ্ছে না, কারণ এইটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে সমস্যা হলো ভেরি এবং হ্যান্ডসাম নিয়ে। এই ওয়ার্ডটা মানে তিনটা ওয়ার্ড থাকলে এইটা কিন্তু অ্যাডজেক্টিভও হইতে পারে, অ্যাডভার্বও হইতে পারে, চেক করে দেখতে হবে অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে। লক্ষ্য করি এইখানে কেউ কেউ কিন্তু র্যান্ডম ভুল পড়িয়ে যায়, বলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড নাউন, দুইটা ওয়ার্ড হলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটা হলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। এই কথাটা হচ্ছে ভুল, অ্যাডভার্ব হইতে পারে, অ্যাডজেক্টিভও হইতে পারে। আমরা চেক করে দেখি এখন। এইখানে যে ভেরি কথাটা আছে, এই ভেরি মানে খুব, আমাকে ভাবতে হবে এই ভালোটা খুব ভালো নাকি ছেলেটা বয়টা হচ্ছে খুব বয়, খুব ছেলে। তার মানে খুবটা কাকে মডিফাই করছে, গুডটাকে নাকি বয়টাকে। একইভাবে হ্যান্ডসাম কাকে মডিফাই করছে, টলকে নাকি বয়কে। যদি ভেরি মডিফাই করে গুডকে তাহলে ভেরিকে বলবো আমি অ্যাডভার্ব, ভেরি মডিফাই করে বয়কে তাহলে ভেরিকে বলবো আমি অ্যাডজেক্টিভ। আশা করি সবাই বুঝে ফেলেছি ভালোকে মডিফাই করছে ভেরি, কতটুকু ভালো, কি পরিমাণ ভালো, উত্তর হচ্ছে খুব ভালো। তাহলে আমি ভেরিটাকে বলবো হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু হ্যান্ডসাম কিন্তু টলকে মডিফাই করতেছে না, কতটুকু টল, কি পরিমাণ টল, কেমন টল, উত্তর হচ্ছে হ্যান্ডসাম টল। না ভাই, আসলে বয়টা হচ্ছে হ্যান্ডসাম। কেমন বয়, হ্যান্ডসাম বয়। কেমন বয়, টল বয়। টলও একটা বয়ের মডিফায়ার, হ্যান্ডসামও কিন্তু বয়ের মডিফায়ার। ফলে আমরা বলবো হ্যান্ডসাম কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আশা করি আমাদের প্রথম সমস্যাটি সমাধান হয়েছে যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন এদের পরে যদি আমরা কি পাই, তিনটা ওয়ার্ড পাই, লাস্টেরটাকে নাউন বলবো, তার আগেরটাকে অ্যাডজেক্টিভ বলবো, তার আগেরটাকে অ্যাডভার্বও হইতে পারে, অ্যাডজেক্টিভও হইতে পারে, তাই চেক করে নিয়ে বলবো। একটু কমেন্টে জানাই ফেলি সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি কমেন্ট করছেন আপনার নামটা এখনো বলেন নাই, নামটা আসলে বলা দরকার ছিল, তাহলে নাম ধরেই কমেন্ট করতে পারতাম। একটু কমেন্ট একটু জানাই ফেলতে হবে কমেন্টে যে আমাদের প্রথম সমস্যাটা নাউন আইডেন্টিফাই করতে যে প্রথম সমস্যাটা হয়, সবাই এই সমস্যাটা সমাধান করতে পেরেছি কিনা। আমি একটু বলে রাখি, আজকে ক্লাসটি নেওয়া হয়ে গেলে আপনি চাইলে ইউটিউব, ফেসবুক সব জায়গায় সার্চ দিয়ে দেখতে পারেন। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের এর চাইতে বেটার যদি কোনো ক্লাস পান আপনি আমাকে জানায়েন ভাই, যে ভাই এর চাইতে সহজ, এর চাইতে বেটার পাইছি, কিন্তু পাইলে তো হবে না, কোশ্চেন সমাধান করতে পারেন কিনা সেটা চেক করে নিন। আশা করি সবাই বুঝতে পারছি। যারা এখনো আমরা পেইড কোর্সে এখনো ভর্তি হই নাই, অবশ্যই অবশ্যই এই ক্লাসটি দেখার পরে আর দেরি না করে আমাদের পেইড কোর্সে ভর্তি হয়ে পড়তে হবে। যারা ভর্তি হয় নাই তাদের জন্য বলছি, আর যারা ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ আপনি ঠিক জায়গায় আছেন, টেনশন নিয়েন না। ইংলিশে আমাদের একটা সেরা প্রিপজিশন, সেরা প্রিপারেশন হতে যাচ্ছে ভাই, আন্তরিকভাবে দুঃখিত, স্লিপ অফ টাং। ঠিক আছে, ওকে। আমরা এবার চলে আসছি আমাদের দ্বিতীয় সমস্যাটা কি, দ্বিতীয় সমস্যাটা সমাধান করতে হবে। সো দ্বিতীয় সমস্যাটা হচ্ছে আমি যদি একটা বাক্য লিখি এভাবে যে এ ভিলেজ ডক্টর, এ ভিলেজ ডক্টর ইজ হি হু ধরি সার্ভস দি পিপল, আমি আর লিখলাম না পুরোটা। এখন এই ধরনের বাক্যের ক্ষেত্রে সমস্যাটা কোথায় বাঁধলো, সমস্যাটা বাঁধলো এই যে আর্টিকেলটার পরে এই বাক্যে যতগুলি ওয়ার্ড আছে সবাই তো ভাই আর্টিকেলের পরে এসছে। তো আমরা শিখছি যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড নাউন হয়, দুইটা ওয়ার্ড শেষেরটা নাউন হয়, আগেরটা অ্যাডজেক্টিভ হয়, তিনটা ওয়ার্ড শেষেরটা নাউন হয়, আগেরটা অ্যাডজেক্টিভ হয়, তার আগেরটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দুইটাই হতে পারে। আমরা তো এটাই শিখছি, তাই না? কিন্তু সমস্যা বাড়ছে কোথায়, সমস্যাটা বাড়ছে হলো যখন এরকম সব অনেকগুলো ওয়ার্ড, মানে এই বাক্যের যতগুলি ওয়ার্ড আছে সবাই তো আর্টিকেলের পরে এসছে, তাহলে আমি গুনবো কত দূর পর্যন্ত। সো এটা না বললে, আমি জানি এই জিনিসটা অনেকেই বুঝতে পারে, অনেকেই ধরে ফেলে, কিন্তু আসলে যারা একটু উইক ইন ইংলিশ তারা কিন্তু আসলে এই জায়গাটায় এসে সমস্যায় পড়ে যাবে এবং অনেকেই হয়তোবা উত্তরটা ভুলভাল করে ফেলবে। সেই জন্য আমরা একটা কি করি, আমাদের মনে রাখতে হবে আমাদের দুইটা চিহ্ন দরকার। একটা হচ্ছে শুরুর চিহ্ন, মানে আমি গোনা শুরু করব কোথা থেকে। আমরা এই চিহ্নটা তৈরি করেছি প্রিপজিশন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং পসেসিভ। এইটা হচ্ছে আমাদের শুরুর চিহ্ন, এটা শুরুর দেয়াল।
এই দেয়ালটা তৈরি হয়েছে প্রিপজিশন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, পসেসিভ। এই যে আমাদের দেয়াল কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ গোনা শুরু করতে পারি। আমাদের দেয়াল এখানে, তাহলে এখান থেকে গোনা শুরু করব, কিন্তু গুণাটা শেষ করব কোন জায়গায়? যে আমাদের শেষের একটা দেয়াল তো দিতে হবে ভাই। শেষের দেয়ালটা না দিলে এই যে গোনাটা আসলে চলতেই থাকবে যত বড় বাক্য শেষ পর্যন্ত। দেখি সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। ঝামেলাটা সমাধান করতে হলে আমাকে কি করতে হবে? এর একটা শেষে যেতে হবে। এখন এর শেষটা কোথায়? শেষটা হচ্ছে যদি আমি কোনো একটা ভার্ব পেয়ে যাই, অথবা কোনো একটা অ্যাডভার্ব পেয়ে যাই, অথবা আরো একটা প্রিপজিশন পেয়ে যাই, অথবা একটা কনজাংশন পেয়ে যাই, অথবা একটা কমা পাই, অথবা একটা ফুল স্টপ পাই। তার মানে এইখানটায় কিন্তু আমরা 6টা জিনিসকে লিখেছি। কয়টা জিনিস? 6টা। এই 6টা জিনিসের যে কোনো একটাকে পেয়ে গেলেই বলবো যে ভাই আমার গোনাগুনির সীমানা শেষ হয়ে গেছে। আমি একটা ভার্ব পেয়ে গেলাম, গোনা ওখানেই শেষ। আমি অ্যাডভার্ব পেয়ে গেলাম, গোনা ওখানেই শেষ। আমি প্রিপজিশন পেয়ে গেলাম, গোনা ওখানেই শেষ। আমি এরপরে আর যাবই না। ফলে আমাদের শেষের একটা সীমানা তৈরি হবে। একইভাবে আমি প্রিপজিশন পেয়ে গেলাম, গোনা শুরু করে দেখলাম প্রিপজিশনের পরে আর্টিকেল আছে। আমি কি প্রিপজিশন থেকে গুনবো নাকি আর্টিকেল থেকে গুনবো? মনে রাখতে হবে এই দেয়াল শুরু হবে অপেক্ষাকৃত পরেরটা থেকে। অর্থাৎ আমি প্রিপজিশনও পেয়েছি, আর্টিকেলও পেয়েছি। আমি গোনা শুরু করব কোনটা থেকে? আর্টিকেল থেকে, মানে পরেরটা থেকে। আর শেষ করব কোথায়? যখনই এদের যে কোনো একটাকে পেয়ে যাব শেষ করে দিব। লক্ষ্য করি, আমি যাচ্ছি, যখন আমি ভার্ব পেয়ে গেলাম আমি কিন্তু আমার এখানে সীমানাটা ক্লোজ করে ফেলবো। লক্ষ্য করি আমি এরপরে কিন্তু একটা সাব অর্ডিনেটিং কনজাংশনও পেয়েছি, যে কনজাংশন আছে। আমি কি এই হু পর্যন্ত গুনতে পারবো? না, আমি গুনতে পারবো এই প্রথম যখন পেয়েছি এইটা পর্যন্ত। এবার লক্ষ্য করি এই পাশের দেয়ালে আছে এ মানে আর্টিকেল, ওই পাশের দেয়ালে পেয়েছি ভার্ব মানে ইজ। মাঝখানে আমি কয়টা ওয়ার্ড পেলাম? 2টা। শেষেরটা কি হবে? নাউন। তার আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ। একটু সবাই কমেন্টে জানাই ফেলে দিই এই সিস্টেমটা টোটালটা বুঝতে পারছি কিনা। অর্থাৎ নাউন আইডেন্টিফাই করার জন্য আমরা স্টুডেন্টরা যে সমস্যাটা ফেস করি, আমি সেই দুটি সমস্যা এখানে সমাধান করে ফেলেছি। একটা হচ্ছে যখন আর্টিকেল, প্রিপজিশন, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, পসেসিভ এদের পরে যখন 3টা ওয়ার্ড আসে তখন লাস্টেরটা নাউন হয়, আগেরটা অ্যাডজেক্টিভ হয়। তার আগেরটা কি হয়? একটা সমস্যা ছিল, সমাধান করেছি। আরেকটা হচ্ছে গুণাগুণি যখন এভাবে হয় যে এরপর অনেক ওয়ার্ড আছে, আমি আসলে কত দূর পর্যন্ত গুনবো, আমি কোন ওয়ার্ডটা পর্যন্ত গুনবো, এই জায়গায় সমস্যা হয়। আমি কিন্তু সেইটাও ক্লিয়ার করেছি যে আমি গোনা শুরু করব এদের থেকে, আর এদের কাউকে পেয়ে গেলেই গোনাটা থামাই দিব। একটু দ্রুত কমেন্টে জানাই ফেলতে হবে ভাই এই বিষয়টা বুঝতে পারছি কিনা। সবাই দ্রুত জানাতে হবে, কারণ এইটাই কিন্তু আসলে আমাদের মূল বিষয়, যে আসলে গুণাগুণির বিষয়টা যেটা আসলে কেউই শিখায় না। সবাই বলে একটা ওয়ার্ড নাউন হবে, 2টা ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে, 3টা ওয়ার্ড হয়তো বা শেষেরটা নাউন হবে, আগেরটা অ্যাডজেক্টিভ হবে, তার আগেরটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, 2টাই হতে পারে। অনেকেই এইটুকু পড়ায় শেষ করে দেয়, বাট আমি সমস্যাগুলো সমাধান করে দিয়েছি। জি ভাইয়া ক্লিয়ার? অনেকেই বলতেছে হ্যাঁ ভাই এখানে ভিলেজ অ্যাডজেক্টিভ, এখানে ভিলেজ অ্যাডজেক্টিভ। আমি আগেই বলে নিয়েছি কিন্তু সেন্টেন্সের ভিতরে একটা ওয়ার্ড যে কোনো পার্সন স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে। আমি যদি নর্মালি বলি ভিলেজ কি, নর্মালি ভিলেজ হচ্ছে একটা নাউন এবং সেটা একটা কমন নাউন নর্মালি। বাট এই বাক্যটাই কিন্তু ডক্টরকে পরিচয় করায় দিচ্ছে। কোন ডক্টর? কেমন ডক্টর? উত্তর হচ্ছে ভিলেজ ডক্টর, গ্রাম্য ডাক্তার। তার মানে এই ভিলেজ শব্দটা কিন্তু এখন কাকে মডিফাই করেছে? ডক্টর শব্দটাকে মডিফাই করেছে। আশা করি বুঝতে পারছি। যারা যারা বলতেছে আর কি জি অনেক পরিষ্কার বুঝতে পারছি। ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার নামটা একটু বলো ভাই। আচ্ছা বুঝতে পারছি ভাইয়া, ভিলেজ কি ডক্টর কিনা আশা করি উত্তরটা পেয়েছি। ও এফ হৃদয়, আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা এবার আমরা চলে যেতে চাই কিছু কোশ্চেন সমাধানে। দেখি আমাদের প্রথম কোশ্চেনটির উত্তর কে বলতে পারে। হুইচ অফ দি ফলোইং সেন্টেন্স ইজ হ্যাভিং দ্য ওয়ার্ড লাইক অ্যাজ অ্যাডজেক্টিভ? তার মানে এই সেন্টেন্সে, এই 4টা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সে লাইক শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে? উত্তরটি কে দিতে পারে দেখতে চাই। সবার আগে কে উত্তর দিতে পারে? দ্রুত দ্রুত উত্তর দিতে হবে। আর্টিকেল অলওয়েজ অ্যাডজেক্টিভ। জি ভাই আর্টিকেল অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। দ্রুত উত্তর করতে হবে। এই কোশ্চেনের উত্তরটা কে কে পারে আমি ব্যাখ্যা দিয়ে দেবো সম্পূর্ণটাই। অশেষ ধন্যবাদ। ওমর ফারুক সবার আগে উত্তর করেছে। 1 নম্বর কোশ্চেনের সঠিক উত্তরটা কি? আমাদের উত্তর করার জন্য কিন্তু পোল চলে এসেছে। সো পোলে সবাইকে উত্তর করে দিতে হবে পোলে, কারণ কমেন্টে লিখলে কিন্তু অনেকেই আসলে দেখে ফেলে, দেখার পরে কিন্তু ওই সিমিলার উত্তরটা মাথায় কাজ করে। আমি বলতেছি না সবাই দেখে উত্তর করে, কিন্তু যখন আমি একটা উত্তর সি বা এ দেখে ফেলি তখন আমি যা ভাবছিলাম সেটা রিপ্লেস হয়ে যায় যেটা আমি দেখলাম সেটা দিয়ে। ফলে তখন কিন্তু আসলে
মানে নিজের মাথার থেকে যেটা বের হলো সেটা দেওয়া হয় না, সেজন্য পোলটা আসলে কার্যকরী। পোলটা কার্যকরী, সো পোলে দেই যে কে উত্তর দিতেছে দেখা যাক। তবে এখনো কিন্তু কেউ পোলে উত্তর করে নাই। 1 নম্বর কোশ্চেনে পোলে উত্তর কেউ করো নাই। পোলে উত্তর করতে হবে ভাই, দ্রুত দ্রুত পোলে উত্তর করতে হবে। পোলে পোলে কেউ উত্তর করছে না কেন? পোলে কেউ উত্তর করতেছে না কেন ভাই? এসব পোলে উত্তর করি। আমার মনে হয় পোলে অনেকেই উত্তর করতে পারছে না, পোলটা মনে হয় পাইতেছে না। পোলটা কেন পাইতেছে না? পোল তো দেওয়া আছে। ঠিক আছে, পোলটা কোনো কারণে হয়তো বা পোলটা যায় নাই। আচ্ছা ওকে, পোল দেখতে পাইছি কিনা আমি জানি না। পোলটা পোল কি দেখা যাচ্ছে ভাই? করছি তো ভাই। আচ্ছা, ও অনেকে উত্তর করছে কিন্তু পোলটা কোনো কারণে নেটের সমস্যা হয়তো বা কোনো কারণে পোলটা, হ্যাঁ পোল এসছে ভাই। সি উত্তর করেছে অনেকেই, অনেকেই সি উত্তর করছে। হ্যাঁ, তবে এ বিও উত্তর করেছে অনেকে। তবে উত্তরটি সি এর পক্ষে পাল্লা ভারী। আমরা একটু ব্যাখ্যা করে দেখি আসলে উত্তরটা কি হয়েছে। সো আমরা চলে আসি এখানে। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ হ্যাভিং দ্য ওয়ার্ড লাইক অ্যাজ অ্যাডজেক্টিভ? প্রথমে আসি, উই শ্যাল নট সি হিজ লাইক এগেইন। এইখানে হিজ যে শব্দটি আছে, এই হিজ কিন্তু একটা পসেসিভ। তাহলে অনেকে হয়তোবা পজিটিভের পরে নাউন বসে এটা ভেবে লাইককে হয়তোবা নাউন মনে করতেই পারে। আবার পজিটিভের পরে দুইটা ওয়ার্ড আছে এইটা ভেবে কেউ আবার অ্যাডজেক্টিভ প্লাস নাউন এটাও মনে করতে পারে। ফলে এইখানে একটা কনফিউশনের জায়গা কিন্তু রয়েই যায়। যেই কনফিউশনে আমাদের এখানে মোটামুটি ভাবে 2 জন ধরা খেয়েছে, মানে আমাদের হিসাব অনুযায়ী 29% ধরা খেয়েছে এই জায়গাটায় এসে। এখানে আমি বলে রাখি, এগেইন যে শব্দটা, এই এগেইন শব্দটা হলো একটা অ্যাডভার্ব। ফলে আমি কিন্তু ফুল স্টপ পর্যন্ত গুনবো না, আমি গুনবো এগেইন পর্যন্ত। তার মানে এই পাশে হিজ আর এই পাশে এগেইন, মাঝখানে কয়টা ওয়ার্ড? একটা। তাহলে লাইক অবশ্যই একটা কি হবে? নাউন হবে। লাইক অবশ্যই একটা কি হবে? নাউন হবে। কারণ আমাদের সীমানার ভিতরে মাত্র একটি ওয়ার্ড আছে। আমাদের প্রশ্নে চেয়েছিল লাইক শব্দটি অ্যাডজেক্টিভ কোন অপশনে, সো অবশ্যই উত্তর 1 নাম্বারটি হবে না। চলে আসি 2 নাম্বার, চিলড্রেন লাইক সুইটস। আশা করি ক্লিয়ার হয়ে গেছি। এখানে লাইক মানে হলো পছন্দ করা, সো এই লাইকটা হলো ভার্ব। চলে আসি সি নাম্বারে, দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্যাচার। এইখানে একটু খেয়াল করি, আমি যদি প্রিপজিশন বলি অফ, আর এই পাশে যদি অ্যান্ড কে বলি তাহলে কনজাংশন। এই পাশে প্রিপজিশন, ওই পাশে কনজাংশন, দেয়াল তৈরি হয়ে গেছে। মাঝখানে কয়টা ওয়ার্ড? 2টা। তাহলে বিল্ড শব্দটি একটি নাউন হবে, লাইক শব্দটি একটি অ্যাডজেক্টিভ হবে। ফলে লাইক কিন্তু অ্যাডজেক্টিভ। আমাদের কোশ্চেনে চাওয়া হয়েছিল কোন সেন্টেন্সে লাইক শব্দটি একটি অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, অনেকেই পোল কোথায়, পোলটা পাইতেছে না। করেছি ভাইয়া, অনেকেই করেছে, অনেকে পায় না। সো আসলে এইটা আমি একটু পরে আমাদের গ্রুপে, সিক্রেট গ্রুপে মেসেজগুলো দিয়ে দিব কিভাবে পোলে যেতে হয়। আমাদের ভিডিওর একেবারে নিচের দিকে, আমাদের লাইভ দেখতে নিচের দিকে সিসি বলে একটা জায়গা আছে, সেখানে ক্লিক করলে একটা মেনু বের হয়, সেখানে লাইভ ক্যাপশন এবং অফ দুইটা অপশন আছে। এখানে লাইভ ক্যাপশনটা অন করে দিলে তখন এইগুলো দেখা যাবে ভাই, আদারওয়াইজ কিন্তু দেখা যাবে না। সো অনেকে হয়তো দেখতে পাচ্ছে না সেই কারণে। ঠিক আছে, ওকে। সো আমরা এটা দেখতে পাচ্ছি এখন, সমস্যা নেই, উত্তর হয়ে গেছে। আমরা একটু চলে যেতে চাই 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনে দেখি, হুইচ অফ দি ফলোইং সেন্টেন্সেস ইউজেস দ্য ওয়ার্ড রাউন্ড অ্যাজ অ্যাডজেক্টিভ? নিচের সেন্টেন্সগুলোর কোনটা রাউন্ড শব্দটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছে? সো একটু দ্রুত উত্তর করতে হবে পোলে। আমাদের পোল চলে এসেছে কিন্তু অলরেডি, আশা করি এবার সবাই পোল দেখতে পাচ্ছি। সো পোলে উত্তর করতে হবে। 2 নম্বর কোশ্চেনের উত্তর কোনটা সঠিক হয়? হুইচ অফ দি ফলোইং সেন্টেন্সেস ইউজেস দ্য ওয়ার্ড রাউন্ড অ্যাজ অ্যাডজেক্টিভ? পোলে উত্তর করতে হবে, কমেন্টে না, পোলে। পোলে উত্তর করলে কি হবে? পোলে উত্তর করলে কেউ কারোরটা দেখবে না, যার যার জায়গা থেকে উত্তর হবে। এন্ড দেন আসলে লাস্টে এসে আমরা মূল্যায়ন করতে পারবো যে কতটুকু হয়েছে। ওকে, অনেকেই উত্তর করা শুরু করেছে। আমি আসলে সবার উত্তর চাই এখানে যেতে। আমাদের লাইভে যারা দেখতেছে এখন সবাইকে উত্তর করতে হবে এই পোলটাতে, এবং আমরা দেখতে চাই যে সেই উত্তরটা আসলে কে সঠিক উত্তর বেশি দিতে পারে। দেখা যাক। আরিয়ানা তাবাসসুম ভাই, কমেন্টে উত্তর করা যাবে না, উত্তরটা করতে হবে পোলে। আমাদের ডিসপ্লে ঠিক নিচের দিকে ওখানে একটা পোল এসে আছে, সেইখানে পোলে উত্তর করতে হবে। ঠিক আছে, ওকে। উত্তরটি সবচেয়ে বেশি সংখ্যক উত্তর পড়েছে হচ্ছে 1-এর পক্ষে। আমরা একটু দেখি আসলে উত্তরটা কি হয়। সো আমি যদি এখানে এসে দেখি, আমাদের এখানে একটা আর্টিকেল পেয়েছি, আর্টিকেলের পরে আমি যাওয়া শুরু করলাম, এইখানে একটা ফুল স্টপ পেয়েছি। তাহলে এই পাশে আর্টিকেল,
এই পাশে ফুল স্টপ, মাঝখানে দুইটা ওয়ার্ড, তাহলে শেষেরটা কি হবে? শেষেরটা হবে নাউন, আগেরটা কি হবে? আগেরটা হবে অ্যাডজেক্টিভ। আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো আমাদের উত্তর ছিল এ নাম্বার। তার কারণ হচ্ছে আমাদের প্রশ্নে বলা হয়েছিল রাউন্ড শব্দটা কোন সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে বসেছে। মনে হয় পোলে ফার্স্ট আনসার দিছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই ভাই, কোনো সমস্যা নেই, আগে পড়ে না। আমি বারবার বলি আমাদের পরীক্ষায় সবার আগে উত্তর করতে হবে না, আমাদের পরীক্ষায় একেবারে সঠিক উত্তরটা করতে হবে। একজন সবার আগে উত্তর করে বের হয়ে গেল, কিন্তু একজন সবার শেষে উত্তর করলো বাট সবচেয়ে বেশি সঠিক করলো, আমাদের কিন্তু সেই সফল হবে, অন্যরা কিন্তু ভাই ব্যর্থ। ফলে তাড়াহুড়া করে সবার আগে না করি, আমার কথা হলো উত্তরটা যেন নির্ভুল করি, এটা হলো বড় বিষয়। ঠিক আছে, ওকে ওমর ফারুক, অবশ্যই আমরা ভালো কিছু করবো ইনশাআল্লাহ। আমাদের পরের কোশ্চেনটা বলি। পরের কোশ্চেনে বলা হচ্ছে রাইট শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে কোন সেন্টেন্সে। লক্ষ্য করি এখানে যে আছে আর্টিকেল, দেখি 2 নম্বর অপশনে দি হলো আর্টিকেল আর এই পাশে হলো ফর, তাহলে প্রিপজিশন, মাঝখানে কয়টা ওয়ার্ড? দুইটা, তাহলে ম্যান হবে একটা নাউন আর রাইট হবে একটা অ্যাডজেক্টিভ। আশা করি আমরা সবাই এটা পারতাম যে রাইট শব্দটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে দুইটা ওয়ার্ড আছে, শেষের ওয়ার্ডটি নাউন আর তার আগের ওয়ার্ডটি হলো অ্যাডজেক্টিভ। সো আমার মনে হয় এটার পোলে রাখার দরকার নাই, এটা পোলটা অফ করে দিলেই চলে, এটার পোল দেওয়ার দরকার নাই। ঠিক আছে, ওকে 4 নম্বর কোশ্চেন আমরা সলভ করবো, বাট পোল টোল দেওয়ার দরকার নাই, আমি সলভ করে দিচ্ছি এটা। দ্য ওয়ার্ড স্টিল ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। কোন সেন্টেন্সে স্টিল শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে? তার মানে আমরা দেখি হি হার্ড এ শ্রিল ক্রাই ইন দ্য স্টিল অফ নাইট। এখন দেখি এখানে ইনও পেয়েছি, দিও পেয়েছি, প্রিপজিশনও পেয়েছি, আর্টিকেলও পেয়েছি। আমরা কিন্তু গোনা শুরু করব আর্টিকেল থেকে, আমরা কিন্তু ইন থেকে গুনবো না, তাহলে আমাদের গোনাটা সহজ হবে। এই পাশে অফ পেলাম, মাঝখানে একটা ওয়ার্ড, নিশ্চিতভাবে স্টিল একটা কি হবে? নাউন হবে। আরেকবার দেখি আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড, অবশ্যই সেটা কি হবে? নাউন হবে। সো এটা নাউন। চলে আসি এখানে মাদার্স স্টিল দেয়ার বেবিজ, মায়েরা তাদের বাচ্চাকে কি করে? স্টিল করে। এটা হলো ভার্ব, মানে স্থির করে, এটা হলো ভার্ব। সো এটা একটা ভার্ব, সো স্টিল এখানে স্থির করা অর্থে এটা একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। মসকিউটো লে এগস ইন স্টিল ওয়াটার। সো এই যে প্রিপজিশন আর এই যে ফুল স্টপ, তাহলে মাঝখানে কয়টা ওয়ার্ড? দুইটা। ওয়াটার তাহলে নাউন, তাহলে স্টিল শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। আমাদের প্রশ্নে এটাই বলেছিল যে কোন কোন বাক্যটিতে স্টিল শব্দটি একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি আমরা 4 নম্বর কোশ্চেনটিও সবাই সঠিকভাবে উত্তর করতে পেরেছি। সো এই ছিল আমাদের হচ্ছে নাউন চেনার উপায়। নাউনকে আমরা চিনলাম, নাউন চিনে তার কিছু রুল অ্যাপ্লাই করলাম, সব পাপে নাউন বসে, ওই রুলটা এখানে অ্যাপ্লাই করলাম, উত্তর বের করার চেষ্টা করলাম। আমরা এবার পরবর্তী অংশে চলে যাব। আমাদের পরবর্তীটা হলো অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করা। তার মানে আমরা এবার একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোথায় বসে সেইটা আইডেন্টিফাই করতে চাই। আশা করি বুঝতেই পারছি, যেহেতু আমাদের গুচ্ছের ডু অর ডাই কোর্সটি অল্প সময়ের কোর্স, সেই কারণে কিন্তু আমাদেরকে একটু সময় অবশ্যই বেশি দিতে হবে, না হলে কিন্তু আমরা কোর্সটি আসলে শেষ করতে পারবো না। ক্লাসটি রেকর্ডেড থাকবে, যদি মনোযোগটা ধরে রাখতে না পারি পরে দেখব, কিন্তু অবশ্যই কি করব? অবশ্যই ক্লাসটি দেখতে হবে, পুরোটা দেখতে হবে, ভালো করে দেখতে হবে, বারবার দেখতে হবে, বারবার দেখে আমাদের সমস্যাগুলো আমাদের কমেন্টে লিখতে হবে বা আমাদের সিক্রেট গ্রুপে পোস্ট করতে হবে, যাতে আমাদের কোনো কনফিউশন না থাকে, কোনো সমস্যা না থাকে। সো আমরা চলে আসি অ্যাডজেক্টিভ কোথায় বসে। একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ মাত্র 2টা জায়গায় বসে। অ্যাডজেক্টিভ কটা জায়গায় বসে? 2টা। আমি যদি নাউনের কথা বলি, সব পাপে নাউন বসে, সব পাপে নাউন বসে, প্রায় 7-8টা জায়গায় বসছে নাউন। কিন্তু অ্যাডজেক্টিভ কোথায় বসে? মাত্র 2 জায়গায় অ্যাডজেক্টিভ বসে। কয় জায়গায়? মাত্র 2 জায়গায়। একটা হচ্ছে অ্যাডজেক্টিভের যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত জায়গা, সেইটা হচ্ছে নাউনের আগে। তার মানে অ্যাডজেক্টিভ কোথায় বসে? কোনো একটা নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আর দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব নামের কতিপয় ভার্ব আছে। আমি আবারও বলতেছি, লিঙ্কিং ভার্ব নামের কতিপয় ভার্ব, কয়েকটা ভার্ব আছে, যে ভার্বের পরে আমাদের কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে অ্যাডজেক্টিভের জায়গা কয়টা একটা সেন্টেন্সে? অ্যাডজেক্টিভের জায়গা হলো 2টা। অ্যাডজেক্টিভের জায়গা কয়টা? 2টা। একটা হলো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আরেকটা হলো লিঙ্কিং ভার্ব নামের কতিপয় ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। আবারও বলতেছি, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্ব নামের কতিপয় ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে।
তার মানে বোঝাই যাচ্ছে অ্যাডজেক্টিভ বিষয়টা ক্লিয়ার করতে হলে লিঙ্কিং ভার্বের বিষয়টা আমাদেরকে কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। তার কারণ লিঙ্কিং ভার্ব ঠিক মতো না বুঝলে এরপরে অ্যাডজেক্টিভ বসে, সেইটা কিন্তু আমরা নিশ্চিত হতে পারবো না। এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ভার্বের পরে কে বসে। আমরা এইমাত্র শিখে এসেছি যে ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে। তার মানে ভার্বের পরে নাম্বার 1 একটা অবজেক্ট হতে পারে বা অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। নাম্বার 2 এইমাত্র দেখলাম লিঙ্কিং ভার্ব যদি হয় তাহলে লিঙ্কিং ভার্ব এর পরে, লিঙ্কিং ভার্বের পরে যদি হয় তাহলে কিন্তু একটা অ্যাডজেক্টিভও হতে পারে। আর যদি সেটা লিঙ্কিং ভার্ব না হয়ে অন্য কোনো ভার্ব হয়, অন্য ভার্ব, তাহলে কিন্তু এরপরে অ্যাডভার্বও হতে পারে। তার মানে ভার্বের পরের জায়গাটায় সর্বমোট 3টি জিনিস বসার সুযোগ আছে। ফলে আমাদের যদি কখনো ভার্বের পরের জিনিসটা কে জিজ্ঞাসা করে, আমরা অবশ্যই এই 3টা জিনিসই কিন্তু চেক করে করে দেখব যে এটা আসলে নাউন কিনা, অবজেক্ট হলে নাউন হবে, এটা আসলে লিঙ্কিং ভার্ব হলে অ্যাডজেক্টিভ হবে, লিঙ্কিং ভার্ব না হলে অ্যাডভার্বও হতে পারে। এই সবকিছু মিলায়ে সবকিছু চেক করে যেন আমরা উত্তরটা করি, যেন আমরা এটা না বলি যে ভার্বটা লিঙ্কিং ভার্ব তাই অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্ব না তাই সেটা অ্যাডভার্ব, তাই লিঙ্কিং ভার্ব না তার মানে সেটা তো অবজেক্টও হইতে পারে, সেটা তো আবার অ্যাডভার্বও হইতে পারে, যেন আমরা সবগুলো বিবেচনায় নিয়ে উত্তর করি। তাহলে আচ্ছা একটু দেখি, কেউ অনেকে কমেন্ট করেছে মনে হয় কিছু একটা, two nouns are never ever settled side by side. When two nouns are settled side by side, the first one turns into an adjective but the second one remains a noun. This adjective is known as noun adjective. মেহেদি হাসান তামিম, অশেষ ধন্যবাদ ভাই। নাউন অ্যাডজেক্টিভ নামে যে টপিকটি তুমি কমেন্টে উল্লেখ করেছো, এটা আমরা মূলত অ্যাডজেক্টিভ শেখার সময় শিখব যে দুটি নাউন যদি পর পর বসে তাহলে শেষের নাউনটা নাউন থাকবে বাট তার আগেরটা নাউন থাকবে না, সেটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মেহেদি হাসান তামিমকে ধন্যবাদ একটা ডেফিনেশন এখানে শেয়ার করার জন্য। ওকে, এবার তাহলে আমরা চলে যাব লিঙ্কিং ভার্বের কনসেপ্টটা নিতে, যে লিঙ্কিং ভার্ব কোনগুলো বা কাদেরকে লিঙ্কিং ভার্ব বলে। সো লিঙ্কিং ভার্ব, এই লিঙ্কিং শব্দটা শোনার পরেই আমাদের মধ্যে কেমন যেন একটা লিঙ্ক লিঙ্ক গন্ধ চলে আসে, লিঙ্ক লিঙ্ক ভাব চলে আসে। তাহলে লিঙ্কিং জিনিসটা আসলে কি মনে রাখতে হবে। লিঙ্কিং ভাব বলছে আমি আসলে কাজ করি গোপনে গোপনে, আর আমার কাজটা আসলে বুঝে নিতে হবে, দেখে কিন্তু চেনা যাবে না। লিঙ্ক শব্দটা শুনলে আমাদের কাছে মনে হয় যে রহিম অ্যান্ড করিম, এইভাবে বোধহয় কোনো একটা লিঙ্ক ঘটবে। লিঙ্কিং ভার্ব বলছে যে আমি এমন একটা লিঙ্ক করি যেটা চোখে দেখে বোঝা যাবে না, এটাকে ফিল করতে হবে, অনুভব করতে হবে, মিনিং এর উপরে ভিত্তি করে। কেমন করে? আমি যদি একটা বাক্য লিখি এভাবে, হি ওয়েন্ট ম্যাড, হি ওয়েন্ট ম্যাড। সো এই বাক্যটার ভিতর এটা লক্ষ্য করি যে আসলে এখানে একটা লিঙ্ক হয়েছে, এটা বুঝার কি কোনো রাস্তা আছে? না ভাই, এখানে বোঝার কোনো রাস্তা নাই যে এখানে একটা লিঙ্ক হয়েছে। বাট লিঙ্কিং ভাব বলছে আমি তো এমন ভাবেই লিঙ্ক করি, তাই আমাকে ভালো করে গবেষণা চালাইতে হবে যে এইখানে সে কিভাবে লিঙ্কটা করেছে। লক্ষ্য করি, আমি যদি একটু দেখি এই ভার্বটা লিঙ্কিং ভার্ব নামের একটা তালিকা আমি কিছুক্ষণের মধ্যেই দেখাবো, সেই তালিকার মধ্যে এই ভার্বটা আছে এবং সে বসে বলতেছে আমার আগে যে আছে সে হলো হি, আমার পরে যে আছে সে হলো ম্যাড। আসলে এই দুইজন কিন্তু একই ব্যক্তি, এই দুজন আসলে কি একই ব্যক্তি। আশা করি বুঝতেই পারতেছি, হি আগে আছে হি, পরে আছে ম্যাড, এই দুইজন কিন্তু আসলে কি ব্যক্তি? একই ব্যক্তি। এই ধরনের সম্পর্ক একটা ব্রিজ বানাই দিছে, মাঝখানে লিঙ্কিং ভার্ব, তার আগের অংশ তার পরের অংশ কি করছে, একটা ব্রিজ দিয়ে কানেক্ট করে দিছে। বলতেছে আমার আগে যে বসে আছে সে আর আমার পরে যে বসে আছে সে, এই দুইটা কিন্তু আসলে একই ব্যক্তি, একই জন। এই কাজটা কিন্তু সকল ভার্ব পারে না, যারা এই কাজটা পারে তাদেরকে আমরা বলি লিঙ্কিং ভার্ব। সো এই ওয়েন্ট ভার্বটা হলো লিঙ্কিং ভার্ব। আমি যদি আরেকটা বাক্য লিখতাম, আই এম হ্যাপি। এখন লক্ষ্য করে দেখি এইখানে আই যে মানুষটা আর হ্যাপি যে, হ্যাপি মানে খুশি বা সুখী, তাহলে আই এবং সুখী কিন্তু একই মানুষ হতে পারে, আই মানুষটাই কিন্তু সুখী হতে পারে। তার মানে এই মাঝখানের ভার্বটা কিন্তু একটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। আপাতত আমরা এইটুকু কনসেপ্টেই থাকি, আর লিঙ্কিং ভার্ব সম্পর্কে বিস্তারিত কথা অ্যাডজেক্টিভ নামের অধ্যায় পড়ার সময়
আমরা হালকার উপরে ঝাপসা আরো যোগ করব। এখন জাস্ট খালি আমরা বুঝলাম লিঙ্কিং ভার্ব কি করে, সেটা ভার্ব, সে মাঝখানে বসে, বসার পরে আগে যে আছে সে আর পরে যে আছে সে, এই দুইটা একই ব্যক্তি এইটা প্রকাশ করতে পারে। যে ভার্ব পারে তার নাম লিঙ্কিং ভার্ব, যারা পারে না তারা কিন্তু লিঙ্কিং ভার্ব নয়। মনে রাখতে হবে লিঙ্কিং ভার্বের আরো কিছু নাম আছে। লিঙ্কিং ভার্বকে আমরা অনেক সময় বলি কোপুলেটিভ ভার্ব, আবার কখনো বলি কোপুলা। লিঙ্কিং ভার্বেরই অপর নাম কোপুলেটিভ ভার্ব, আবার কখনো বলি কোপুলা। মেহেদী হাসান তামিম বলছে অফ দিয়ে শুরু হয় একটা ফ্রেজ সর্বদা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা সাধারণত তার পূর্বে ব্যবহৃত নাউন বা নাউনকে মডিফাই করে। মেহেদী হাসান তামিম, আমি তোমার সাথে একমত নই ভাই। এই প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া ফ্রেজ, এটা অফ বা অন্য যে কোনো কিছু হইতে পারে। আসলে প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া ফ্রেজ অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, তবে সেটা আবার নাউন ফ্রেজও হইতে পারে, তবে সেটা আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজও হইতে পারে প্রিপোজিশন দিয়ে শুরু হলে, আবার অনেক সময় সেটা প্রিপোজিশনাল ফ্রেজও হইতে পারে। ফলে এইটা আসলে ফ্রেজ আইডেন্টিফাই করার সময় আমি সবগুলোর এক্সাম্পল দিয়ে দেখাবো যে প্রিপোজিশন দিয়ে শুরু হলো কিন্তু নাউন দিয়ে শেষ, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হইতে পারে, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হইতে পারে, ইভেন এটা কিন্তু আবার কি হতে পারে, এটা আবার হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজও হইতে পারে। সো আপাতত এটা নিয়ে ব্যাখ্যা যাচ্ছি না। মেহেদী হাসান তামিম ফ্রেজ আইডেন্টিফাই শেখানোর সময় তখন আমি এই বিষয়টা ক্লিয়ার করে দেবো আশা করি। সো ওকে, তা লিঙ্কিং ভার্বের কনসেপ্ট আমরা বুঝতে পারছি। এবার আমরা চলে আসি লিঙ্কিং ভার্ব আসলে কোনগুলো। লিঙ্কিং ভার্বগুলো মনে রাখার জন্য আমরা এই কথাটা মনে রাখবো, বিএসএফ এর লোকেরা টাট্টু ঘোড়ায় চড়ে গেট দিয়ে যাওয়া আসা করে। বিএসএফ এর লোকেরা টাট্টু ঘোড়ায় চড়ে গেট দিয়ে যাওয়া আসা করে। তাহলে এটা হচ্ছে মনে রাখার জন্য একটা শর্টকাট, যে আমরা যেন সবগুলো লিঙ্কিং ভার্ব মনে রাখতে পারি। বিএসএফ এর লোকেরা টাট্টু ঘোড়ায় চড়ে গেট দিয়ে যাওয়া আসা করে। ফলে এটা অবশ্যই কি করতে হবে, মনে রাখতে হবে লিঙ্কিং ভার্বগুলো মনে রাখার জন্য। তো এখন এইটা কি মিন করে, এইটা মিন করে হচ্ছে এইরকম, বিএস আমি একটু লিখলাম, বিতে হলো বি এবং বিকাম, এসতে হলো সিম, স্মেল, সাউন্ড এবং স্টে, এফতে হলো ফিল এবং ফাইন্ড, এরতে হলো অ্যাপিয়ার, এতে হলো অ্যাপিয়ার, লোতে হলো লুক, কেতে হলো কিপ, রাতে হলো রিমেইন, রিজেম্বল, তারপরে টাতে হলো টেস্ট, টুতে হলো টার্ন। এইটা আসলে লেখার জন্য সময় দিচ্ছি না, কারণ যেহেতু রেকর্ডেড ভিডিও থেকে যাবে আমরা পরে পজ দিয়ে এটা লিখতে পারবো। সো আমরা আপাতত পরের দিকে চলে যাই। তাহলে বিএসএফ এর লোকেরা টাট্টু ঘোড়ায় চড়ে গেট দিয়ে যাওয়া আসা করে। ঘোড়ার ঘোতে হলো গ্রো, চড়েতে কিছু নাই, গেটতে হলো গেট, যাওয়া হলো গো, আসা হলো কাম। এই হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্বগুলো। বিএসএফ এর লোকেরা টাট্টু ঘোড়ায় চড়ে গেট দিয়ে যাওয়া আসা করে। সো আমরা যদি এই কথাটা মনে রাখি তাহলে সবগুলো লিঙ্কিং ভার্ব মনে রাখবো। বিতে হলো বি এবং বিকাম, তাহলে বিএস, এসতে কি সিম, স্মেল, সাউন্ড, স্টে, এফতে কি ফিল, ফাইন্ড, এরতে কি অ্যাপিয়ার, লোতে কি লুক, কেতে কি কিপ, রাতে কি রিমেইন এবং রিজেম্বল। বিএসএফ এর লোকেরা টাতে কি টেস্ট, টুতে কি টার্ন, ঘোতে কি গ্রো, গেট হলো গেট, যাওয়া হলো গো, আসা হলো কাম। এই তো লিঙ্কিং ভার্ব। তাহলে এদের পরে কে বসে, অ্যাডজেক্টিভ বসে বা বসতে পারে। আপাতত আমরা এইটুকু মনে রাখি, তার কারণ আমরা যখন অ্যাডজেক্টিভ পড়বো তখন এই লিঙ্কিং ভার্ব সম্পর্কে আরো কিছু জানবো, যে এদের পরে আরো অনেক কিছু ঘটতে পারে, সেই বিষয়গুলো আরো ক্লিয়ার হব তখন। আশা করি সবাই বুঝতে পারতেছি বিষয়টা। ওকে, এবার আমরা লিঙ্কিং ভার্ব চিনে ফেলেছি, তাহলে অ্যাডজেক্টিভ চেনা চিনি শেষ। আমরা এবার চলে যেতে চাই অ্যাডভার্ব চেনা চিনিতে, যে একটা অ্যাডভার্বকে আমরা কিভাবে চিনবো, একটা অ্যাডভার্বকে আমরা কিভাবে চিনবো। একটু বলে রাখি, অ্যাডভার্বকে আসলে এইভাবে নাউনকে যেভাবে চিনলাম, অ্যাডজেক্টিভকে যেভাবে চিনলাম, অ্যাডভার্বকে যেভাবে চিনলাম, অন্যগুলোকে যেভাবে চিনবো, ঠিক একইভাবে অ্যাডভার্বকে চেনা সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমি যদি একটা বাক্য তোমাকে বলি যে হি ওয়াক্স স্লোলি, এই বাক্যটা কিন্তু সঠিক, আমরা জানি স্লোলি। তাহলে হি ওয়াক্স স্লোলি, এটা খুবই সহজ বাক্য, যে স্লোলি একটা অ্যাডভার্ব। কিন্তু আমি যদি বাক্যটাকে এভাবে বলতাম যে হি স্লোলি ওয়াক্স, হি স্লোলি ওয়াক্স, তাতেও কিন্তু বাক্যটি সঠিক হতো, তবে অর্থটার মধ্যে একটু পার্থক্য আসতো। বাক্য কিন্তু সঠিক, হি ওয়াক্স স্লোলি বাক্য সঠিক, হি স্লোলি ওয়াক্স এই বাক্যও সঠিক, তবে পার্থক্য হলো অর্থে সামান্য কম বেশি আছে। সো যেটাই হোক না কেন, বাক্য যেহেতু সঠিক, এখন আমাকে বললো এই স্লোলি কি, আমাকে বললো এই স্লোলি কি। এখন আমি যদি অবস্থান দিয়ে
অ্যাডভার্বকে চেনার চেষ্টা করি তাহলে কিন্তু স্লোলিকে চেনা আসলে কষ্টকর হয়ে যাবে। তার কারণ স্লোলি বাক্যের বিভিন্ন জায়গায় মানে অ্যাডভার্ব বাক্যের বিভিন্ন জায়গায় বসতে পারে। তাই অ্যাডভার্বকে চেনার জন্য আমাদের যে কাজটা করতে হবে, অ্যাডভার্বকে চিনতে হলে আমাদেরকে কোনো একটা ভার্বকে প্রশ্ন করতে হবে কেন, প্রশ্ন করতে হবে কোথায়, কেন কোথায়, প্রশ্ন করতে হবে কখন এবং কিভাবে দিয়ে। আশা করি বুঝতেই পারতেছি আমরা ভার্বকে প্রশ্ন করব কেন, কোথায়, কখন, কিভাবে, সাথে আরো একটা যোগ করতে পারি কতটুকু অথবা কি পরিমাণ। এই যে পাঁচটা কথা লিখছি কেন, কোথায়, কখন, কিভাবে, সাথে হলো কতটুকু বা কি পরিমাণ, এই পাঁচটা বিষয় দিয়ে যদি আমরা কোনো ভার্বকে প্রশ্ন করি উত্তর হিসাবে যতটুকু পাবো ওইটুকু হবে একটা অ্যাডভার্ব। উত্তর হিসেবে যতটুকু পাবো ওইটুকু কি হবে, একটা অ্যাডভার্ব হবে। এখন কথা হচ্ছে উত্তর যদি একটা ওয়ার্ড হয় আমি অ্যাডভার্ব বলবো, উত্তর যদি একের বেশি ওয়ার্ড হয় তাহলে কিন্তু আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। আমি আবারও বলতেছি কোনো একটা ভার্বকে যদি প্রশ্ন করি কেন, কোথায়, কখন, কিভাবে অথবা কতটুকু বা কি পরিমাণ দিয়ে উত্তর হিসাবে একটা ওয়ার্ড পেলে অ্যাডভার্ব, উত্তর হিসাবে একের বেশি ওয়ার্ড পেলে আমি সেটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। এখন বাক্যে সে কোথায় বসে আছে এইটা বিষয় না, যেহেতু কেন, কোথায়, কখন, কিভাবে, কতটুকু, কি পরিমাণের উত্তর হয়েছে সুতরাং সে অ্যাডভার্ব হবে একেবারে নিশ্চিত। আশা করি সবাই বুঝতে পারছি। অ্যাডভার্ব আর মেনলি দা অর্নামেন্ট, লিখতে বানানটা ভুল করেছো ভাই, অফ ভার্বস বাট দে ক্যান মডিফাই অল দি পার্টস অফ স্পিচ এক্সেপ্ট নাউন এন্ড প্রোনাউন। এটা কথা ঠিক আছে, বাট আসলে সব পার্টস অফ স্পিচকে মডিফাই করলেও অনেক পার্টস অফ স্পিচকে আসলে নর্মালি করে না। কিছু এক্সেপশনাল এক্সাম্পল হিসেবে কিছু বাক্য আছে তাদেরকে মডিফাই করতে পারে। যেমন একটা অ্যাডভার্ব আসলে কনজাংশন বা প্রিপোজিশনকে নর্মাল সেন্সে মডিফাই করে না, এটা ব্যতিক্রম দু একটা এক্সাম্পল বা দু একটা ক্ষেত্র আছে তখন করতে পারে। মেজর ভাবে যদি আমি বলি অ্যাডভার্বের মূল কাজ হলো ভার্বকে মডিফাই করা। যদি সেকেন্ডারি কোনো কাজের কথা বলি তাহলে অ্যাডভার্বের কাজ হলো অ্যাডজেক্টিভ এবং আরো একটা অ্যাডভার্বকে মডিফাই করা। এই তিনটার বাইরে বাকি যাদেরকে মডিফাই করে এইটা অ্যাডভার্বের নিজস্ব কোনো কাজ নয়, এক্সেপশনাল বা ব্যতিক্রম হিসাবে মাঝে মাঝে এই কাজগুলো করে। তাই অ্যাডভার্বের কাজ হিসাবে মূলত ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করাই অ্যাডভার্বের কাজ হিসেবে গণ্য হয়। দিস ইজ দ্য মেন মানে রুল বা মেন থিং। আমার মনে হয় মেহেদী হাসান তামিম বিষয়টা তুমি বুঝতে পেরেছো। ওকে, আমরা চলে আসি তাহলে অ্যাডভার্বকে আমরা চিনে ফেললাম। অ্যাডভার্বকে এইভাবে চিনবো কেন, কোথায়, কখন, কি হবে, অবস্থান দিয়ে আসলে চিনবো না। সো এইটা যেন আমরা মনে রাখি। তাহলে আমরা আইডেন্টিফাই করব কি করে, পরীক্ষা একটা ওয়ার্ড দিলে আন্ডারলাইন করা ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ। তাহলে আমি প্রথমে কি করব, প্রথমে দেখবো সে নাউন কিনা। যদি নাউন না হয় তাহলে অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা আছে কিনা, লিঙ্কিং ভার্বটা এগুলো দিয়ে দেখবো। যদি তাও না হয় তাহলে আমরা ভাববো সেটা অ্যাডভার্ব কিনা। এভাবে একটা একটা করে চেক করব। আমি যেভাবে শেখাচ্ছি চেক করব সিরিয়ালি, তাহলে দেখবো যে আসলে আমাদের মানে আইডেন্টিফাই করার কাজটি অনেক সহজ হয়ে যাবে। ওকে, ওকে, আল মাসুদ বলছে ময়মনসিংহ এর বস সোহেল গুরু। ওকে, ধন্যবাদ মাসুদ, অশেষ ধন্যবাদ মাসুদকে আমরা আমাদের মাঝে পেয়ে। চলে আসি এরপরে, এবার প্রিপজিশনকে আমরা আইডেন্টিফাই করতে চাই, প্রিপজিশনকে আইডেন্টিফাই করতে চাই। এইখানে একটা কথা আমাদের লিখতে হবে যে আমরা এই রুলটি খাতায় লিখে রাখতে পারি এভাবে যে প্রিপজিশন, প্রিপজিশন তখনই প্রিপজিশন, প্রিপজিশন কি হবে, তখনই প্রিপজিশন হবে যখন, যখন এর পরে নাউন অথবা নাউন ফ্রেজ থাকবে, নাউন অথবা নাউন ফ্রেজ থাকবে। কথাটা বুঝতে পারছি কিনা? আমি অনেক প্রিপজিশনকে চিনি, ইন চিনি, অন চিনি, অফ চিনি, অ্যাবাউট চিনি, অনেক কিছু চিনি। তো এই চেনা একটা ওয়ার্ডকে আমি যদি পরীক্ষায় প্রিপজিশন বলে ঘোষণা করতে চাই, ধরি পরীক্ষা আন্ডারলাইন করা আসলে এভাবে যে প্লিজ কাম ইন, পরীক্ষা আসলো প্লিজ কাম ইন, এখন দিয়ে বললো ইন কোন পার্টস অফ স্পিচ। তো আমরা তো নর্মালি ইনকে চিনি যে ইন হলো একটা কি, ইন হলো একটা প্রিপজিশন, আমরা চিনি। এখন আমি বলে ফেললাম ইন একটা প্রিপজিশন, প্লিজ কাম ইনের ইন কি আসলে প্রিপজিশন ছিল? উত্তর হচ্ছে না। তার কারণ কোনো একটা প্রিপজিশন আমি যাকে চিনি সেই প্রিপজিশনকে যদি আমি প্রিপজিশন বলে ঘোষণা করতে চাই, মনে রাখতে হবে এটাকে অবশ্যই কোনো না কোনো নাউন বা নাউন ফ্রেজের আগে আসতে হবে, অর্থাৎ এই ইনের পরে কোনো একটা নাউন বা নাউন ফ্রেজ থাকতে হবে।
ভাই আপনার নির্বাচন কেমন, কোন মাসে? দেরি আছে ভাই, দেরি আছে। জি ভাইয়া, আপনার কথাটা বুঝতে পারছি, অশেষ ধন্যবাদ তামিম, অশেষ ধন্যবাদ ভাই। আচ্ছা, এখন তাহলে যদি যদি কোনো প্রিপজিশনের পরে নাউন বা নাউন ফ্রেজ না থাকে, অথবা কোনো একটা প্রিপজিশনের পরেই বাক্যটা শেষ হয়ে যায়, আমি আবারও বলতেছি, কোনো একটা প্রিপজিশনের পরে যদি নাউন বা নাউন ফ্রেজ না থাকে, অথবা প্রিপজিশনের পরে বাক্যটা শেষ হয়ে যায়, তাহলে সেই প্রিপজিশনটিকে আমরা অ্যাডভার্ব বলে ঘোষণা করব। সেই প্রিপজিশনটিকে আমরা কি বলে ঘোষণা করব? অ্যাডভার্ব বলে ঘোষণা করব। কোনোভাবেই যেন এটা ভুলে না যায়। প্রিপজিশনকে আমি প্রিপজিশন বলে ঘোষণা করব যদি প্রিপজিশনের পরে নাউন বা নাউন ফ্রেজ থাকে। প্রিপজিশনের পরে যদি নাউন বা নাউন ফ্রেজ না থাকে, অথবা প্রিপজিশনের পরে যদি বাক্যটি শেষ হয়ে যায়, তাহলে সেই প্রিপজিশনটিকে আমরা আর প্রিপজিশন বলবো না, আমরা কি বলবো? আমরা একটা অ্যাডভার্ব বলবো। সবাই আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছি। আর যদি কখনো এরকম একটা বাক্য পাই যে আওয়ার ব্লেসিংস কাম, আচ্ছা একটু মুছে ফেলে এখানে, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, অর্থাৎ এরকমের যদি হয় যে দুইটা প্রিপজিশন পর পর যদি এরকম হয়ে যায়, দুইটা প্রিপজিশন কি পর পর, তাহলে মনে রাখতে হবে শেষের যেটা আছে আমরা এইটাকে নাউন বলবো, তার আগের যেটা আছে আমরা এটাকে কিন্তু একটা প্রিপজিশন বলবো। শেষেরটা হবে নাউন আর তার আগেরটা হবে প্রিপজিশন। লক্ষ্য করি, যদি আমাকে জিজ্ঞাসা করা হতো শুধু ফ্রমটা কি, বাক্যটাক্য নাই, শুধু ফ্রম, তাহলে শুধু ফ্রম কিন্তু একটা প্রিপজিশন। যদি আমাকে জিজ্ঞাসা করা হতো অ্যাবাভ শব্দটা কি, শুধু অ্যাবাভ, বাক্য নাই, শুধু অ্যাবাভ, তাহলে কি হতো? এটা প্রিপজিশন। কিন্তু যখন দুইটা প্রিপজিশন পর পর বসেছে এবং বাক্যটা শেষ হয়ে গেছে, আমি কিন্তু তখন বলবো শেষে যে বসেছে সে আর প্রিপজিশন নাই, সে এখন নাউন হয়ে গেছে, আর তার আগে যে বসেছে ফ্রম সে কিন্তু এখন প্রিপজিশন। সো দুইটি প্রিপজিশন পর পর বসলো এবং বাক্যটা শেষ হয়ে গেল, তখন আমি শেষেরটাকে বলবো নাউন আর তার আগেরটাকে বলবো প্রিপজিশন। একটু সবাই জানাই ফেলি, এই পর্যন্ত সবাই বুঝতে পারছি কিনা। আমরা কিন্তু আজকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন শেষ করব। আমি আবারও বলি, এই গুচ্ছ ডু অর ডাই কোর্স কোনো শর্ট কোর্স না, কোনো আংশিক কোর্স না, এটা পূর্ণাঙ্গ জিএসটির একেবারে ডু অর ডাই কোর্স। মানে আমরা আসলে সম্পূর্ণ রূপে আপনাকে শক্তিশালী করার জন্য, সম্পূর্ণ রূপে ফুল মার্কস যেন আমরা গুচ্ছতে ইংলিশে নিয়ে আসতে পারি সেজন্য ডিজাইন করা হয়েছে। আমাদের এখানে অবশ্যই শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে, আমরা পরিশ্রম করব, আপনি পরিশ্রম করবেন, বাসায় পড়বেন, প্রতিদিন পরীক্ষা দিবেন, যাতে আমাদের কি হয়, এই ভর্তি পরীক্ষায় যেন আমরা কমপক্ষে গুচ্ছতে সফল কাম হই। সেই কারণেই কিন্তু আসলে এই কোর্সটি ডিজাইন করা। সুতরাং কেউ যদি আমরা মানে হতাশ হয়ে পড়ি, কেউ যদি আমরা মনে করি না ভাই 1 ঘন্টা আমরা ক্লাস করতে পারি, আধা ঘন্টা করতে পারি, 2 ঘন্টা করতে পারি না ভাই, তাহলে কিন্তু এই কোর্সটিতে আপনি সফল হতে পারবেন না। কোর্স করবেন ঠিক আছে, বাট সফল হতে পারবেন না। অবশ্যই শ্রম দিতে হবে। সফলতা লাভের কোনো শর্টকাট রাস্তা হয় না ভাই। আমরা সবসময় শর্টকাট খুঁজি, সারা জীবন শর্টকাট খুঁজছি ভাই, এই সময় খুঁজি না। কমপক্ষে গুচ্ছের এই সময়টায় আমরা শর্টকাট না খুঁজে আমরা আমাদের বেসিকটাকে শক্ত করার চেষ্টা করি। আদারওয়াইজ কিন্তু আমরা কখনোই গুচ্ছতেও সফল হতে পারবো না। চান্স পাবো, কিন্তু আসলে কোনো ভার্সিটিতে ভর্তি হতে পারবো কিনা এইটাই কিন্তু আনসার্টেন হয়ে যাবে। সো বি কেয়ারফুল ভাই, ক্লাসে সিনসিয়ার হই, নিয়মিত ক্লাস করি, সমস্যাগুলো সমাধান করি, ঠিক আছে? ওকে, কংগ্রেচুলেশন ডিয়ার ইংলিশ গুরু। ওকে তামিম ভাই, এই মেহেদি হাসান তামিম ভাই, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু আমাকে জানাবেন। আমাদের পড়া কিন্তু শেষ হয়নি, আমাদের আরো অনেক পড়া আছে। এবার আমরা একটা ওয়ার্ড দেখে নাউনকে চিনব কি করে? একটা ওয়ার্ড দেখে, তার মানে এখন কিন্তু আর কোনো সেন্টেন্স দিল না। ওই যে প্রশ্ন দেখেছিলাম মনে আছে, রিপ্রোডাকশন কোন পার্টস অফ স্পিচ, রিপ্রোডাকশন ইজ এ বা এন কোন পার্টস অফ। ভাইয়া আমি এইচএসসি 24 ব্যাচ, ঢাকা ইউনিভার্সিটির জন্য কি আপনার কোনো পেইড ব্যাচ আছে? টার্গেট ডিইউ ব্যাচ 24 ব্যাচ, হ্যাঁ 24 ব্যাচের তো কোর্স ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন কোর্স তো এখনো শুরু হয় নাই ভাই। 24 ব্যাচের অ্যাডমিশনের ক্লাস শুরু হবে এইচএসসি পরীক্ষার যখন আমাদের রুটিন পাবলিশ করা হয়ে যাবে তখন থেকে ভর্তি শুরু হবে। এইচএসসি পরীক্ষা যেদিন শেষ তার ঠিক পরের দিন থেকে আমাদের ক্লাসগুলো শুরু হয় 24 ব্যাচের। সো আমরা 23 ব্যাচ এখন চলতেছে, এদের জন্য ডিইউ স্পেশাল ব্যাচ আছে, ডিইউ টার্গেট ব্যাচ আছে, আবার আমাদের মানে একেবারে সম্মিলিত পূর্ণাঙ্গ কোর্সও আছে, মানে একেবারে শেষ পর্যন্ত, চান্স না পাওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে এমন কোর্সও আছে। সো তামিম ভাই কোথা থেকে যুক্ত হয়েছে একটু আমাকে কষ্ট করে জানাবো ভাই। এইচএসসি ক্যান্ডিডেট 24 অ্যালিসিয়া জয়ী, অশেষ ধন্যবাদ ভাই।
আমরা 24-এর কোর্সগুলো অফার করব বললাম যে আমাদের 24-এর কোর্স অফার হবে এইচএসসি পরীক্ষা যখন থেকে আমাদের পরীক্ষা রুটিন পাবলিশ করবে সেই সময় থেকে আমাদের অনলাইন অফলাইন ব্যাচগুলোতে ভর্তি চলবে এবং আমাদের ক্লাস শুরু হবে এইচএসসি পরীক্ষা যেদিন শেষ হবে তার ঠিক পরের দিন থেকে। সো আশা করি আমাদের মনে থাকবে অনলাইন অফলাইন সবগুলো একই রকমের হবে। আমরা এটা পড়বো এইভাবে, আমরা এভাবে পড়বো যে যদি ওয়ার্ড দেওয়া থাকে রিপ্রোডাকশন কোন পার্টস অফ স্পিচ, যদি বলা থাকে হচ্ছে হলো ওয়ার্কার কোন পার্টস অফ স্পিচ, এরকম করে যখন ওয়ার্ড দেওয়া হবে এই ওয়ার্ডটা যে নাউন আমরা চিনবো কি করে, এটা চেনার জন্য আমাদের একটা শর্টকাট আছে, আমরা সেটাই দেখবো। আমরা এইভাবে পড়বো, নাউন চিনতে দরকার অল ইজম অর আর। অল মানে হচ্ছে এ এল, ইজম মানে হচ্ছে আই এস এম, অর মানে হচ্ছে ও আর, আর মানে হলো ই আর। এইটা কিন্তু একটা মিছিলের স্লোগান ভাই, আমরা মিছিল করে করে পড়ি, নাউন চিনতে দরকার অল ইজম অর আর, অল ইজম অর আর, নাউন চিনতে দরকার। আমরা এইভাবে বাসায় ছন্দ করে করে পড়বো, আরো আছে। আমরা এটা প্রথম ছন্দটা দেখলাম, নাউন চিনতে দরকার অল ইজম অর আর, এবং এরপরে সিটাইমেন্ট এস শন চার শিপ নেস শন, চার শিপ নেস শন সিটাইমেন্ট এস শন। এই যে কয়দিন আগে নির্বাচন গেছে, এই যে সামনে আবার নির্বাচন আসছে, আমাদের এরকম অনেক মিছিল শুনেছি, তোমার ভাই আমার ভাই অমক ভাই অমক ভাই, সিটাইমেন্ট এস শন চার শিপ নেস শন। জাস্ট এইভাবে আমরা মুখস্থ করতে থাকবো বাসায়। এখন দেখি সিটাই কি, সি ওয়াই টি ওয়াই সিটাই, মেন্ট হচ্ছে এম ই এন টি মেন্ট, এস হলো ই ডাবল এস এস, শন হলো এস আই ও এন শন, চার হলো টি ইউ আর ই চার, শিপ হলো এস এইচ আই পি শিপ, নেস হলো এন ই ডাবল এস। তার মানে কোন ওয়ার্ডের শেষে এগুলো থাকলে কিন্তু সেটাকে আমরা কি বলবো, নাউন বলবো, কোন ওয়ার্ডের শেষে এগুলো থাকলে আমরা নাউন বলবো। ওকে, এবার চলে আসি এরপরে মাসুম দেওয়ান, মোহাম্মদ মাসুম দেওয়ান। এ মাসুম দেওয়ান এতদিন পর কোথা থেকে উদয় হইলা ভাই, তুমি কি বাংলাদেশে আসো না অন্য কোনো দেশে আসো, জানাইবা মাসুম দেওয়ান। ওকে, এরপরে চলে আসি, এরপরে কি আছে, এরপরে হচ্ছে এন্স আনস ডোম হুড আইসলেট অক চিউড। আমি আবারও বলতেছি, এন্স আনস ডোম হুড আইসলেট অক চিউড, আইসলেট অক চিউড এন্স আনস ডোম হুড। সো আমরা কিভাবে পড়বো আরেকবার দেখাই দিই, নাউন চিনতে দরকার অল ইজম অর আর, অল ইজম অর আর, নাউন চিনতে দরকার। তারপরে সিটাইমেন্ট এস শন চার শিপ নেস শন, চার শিপ নেস শন সিটাইমেন্ট এস শন, এন্স আনস ডোম হুড আইসলেট অক চিউড, এন্স আনস ডোম হুড আইসলেট অক চিউড। কোন ওয়ার্ডের শেষে এই জিনিসগুলো পেলেই তাকে আমরা নাউন বলে ঘোষণা দিয়ে ফেলবো। আশা করি বিষয়টি ভালো লাগার কথা। আমরা এইভাবে ঝাড়া মুখস্থ করে ফেলবো যাতে পরীক্ষায় কোনো ওয়ার্ড দেখে আমরা চিনে ফেলতে পারি এটা একটা নাউন। আশা করি সবার কাছে ভালো লাগার কথা। ওকে, দিস ইজ মেহেদি হাসান তামিম, আই এম স্টাডিং ইন গভর্নমেন্ট আনন্দমোহন কলেজ ময়মনসিংহ, ইন্টার সেকেন্ড ইয়ার, মাই হোম ইজ নেত্রকোনা ডিস্ট্রিক্ট, পূর্বধলা উপজেলা। ওকে, মেহেদি হাসান তামিম ভাই, তুমি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো, কারণ তোমাদের এইচএসসি 24-এরও কিন্তু কোর্স আছে, 24-এর ব্যাচ চলতেছে, যারা এইচএসসি পরীক্ষার ব্যাচ, নট অ্যাডমিশন, 24-এর জন্য। তো তুমি যদি এখন থেকে এইচএসসির প্রিপারেশন আমার সাথে কানেক্টেড থাকো, আই থিঙ্ক এটা অ্যাডমিশনে খুবই খুবই বা বেশি মাত্রায় হেল্পফুল হবে। অশেষ ধন্যবাদ, তুমি ময়মনসিংহ আছো, এটা শুনে ভালো লাগলো। ঠিক আছে ভাই, ওকে। আমরা এরপরে আমরা নাউন চিনে ফেললাম, নাউনের পরে কাকে চিনবো, অ্যাডজেক্টিভকে চিনবো, কারণ প্রোনাউনটাকে আমরা এভাবে চিনি না, আমি আগেই বলেছি। সো অ্যাডজেক্টিভ চেনার জন্য আমরা একটা কবিতা লিখবো আর কি, অ্যাডজেক্টিভের কবিতা। অ্যাডজেক্টিভের কবিতাটা কি, ইকরি। আচ্ছা, এটা কিন্তু লেখার জন্য আমি যথেষ্ট সময় দিচ্ছি না, তার কারণ হচ্ছে যেহেতু এটা রেকর্ডেড ভিডিও থেকে যাবে, ফলে আমরা কিন্তু এই রেকর্ডেড ভিডিও পরে পজ করে দেখে এটা লিখে নিতে পারবো। সেই কারণে আপাতত আমি কিন্তু এটাকে কি দিচ্ছি না, আপাতত এটাকে আমি হচ্ছে লেখার জন্য এক্সট্রা সময় দিচ্ছি না। এটা কিভাবে পড়বো, এটা পড়বো এভাবে, ইক রি অ্যাড ফুল ইভ অ্যান অ্যাট অল ইশ আস শাই এবল স্টিক ইয়ান লেস ইবল। সো আমার সাথে আপনারা এখন একবার চাইলে বলতে পারেন ওইখান থেকে, ইক রি অ্যাড ফুল ইভ অ্যান অ্যাট অল ইশ আস শাই এবল স্টিক ইয়ান লেস ইবল। আবারও, ইক রি অ্যাড ফুল ইভ অ্যান অ্যাট অল ইশ আস শাই এবল স্টিক ইয়ান লেস ইবল। সো কোন ওয়ার্ডের শেষে যদি আমরা এগুলো দেখি, আমরা অনেক শুনছি না ফ্যান্টাস্টিক, তাহলে ইক থাকলে কি হয় ভাই, অ্যাডজেক্টিভ। কন্টেম্পোরারি, কন্টেম্পোরারি কি হবে ভাই, অ্যাডজেক্টিভ। সো এইভাবে বিউটিফুল কি হবে ভাই, অ্যাডজেক্টিভ। তবে ঝামেলা বাঁধলো শুধু অলে এসে, কেন ঝামেলা বাঁধলো একটু দেখে আসি। আমাদের নাউনের মধ্যেও কিন্তু অল ছিল, এই যে লক্ষ্য করি আমাদের নাউনের মধ্যে কিন্তু এই যে অল, নাউনেও অল ছিল। আবার এখন এসে দেখলাম
যে আমাদের অ্যাডজেক্টিভের মধ্যেও কিন্তু কি আছে, অল আছে। তাই আমাকে জানতে হবে এ এল থাকলে কখন নাউন বলবো, কখন অ্যাডজেক্টিভ বলবো। লক্ষ্য করি, যদি কখনো কোনো একটা নাউনের সাথে এ এল যোগ হয়, কার সাথে এ এল যোগ হয়েছে, নাউনের সাথে, তাহলে নাউনের সাথে যদি আবার এ এল যোগ হয়, তাহলে কি আমি আবারও নাউন বলবো? নাউন তো ছিলই, কিন্তু নাউনই ছিল, তার সাথে এল যোগ হয়ে কি আবারও নাউন তৈরি হবে? আমাদের লজিক কি বলে, আমাদের যুক্তি কি বলে? না, এটা হয় না। তার মানে নাউনের সাথে এল যুক্ত হলে সেটা কি হয়ে যাবে, একটা অ্যাডজেক্টিভ হবে। কিন্তু নাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচের সাথে যদি এল যুক্ত হয়ে যায়, তাহলেই সে কি হয়ে যাবে, একটা নাউন হয়ে যাবে। তাহলে নাউনের সাথে এ এল অ্যাডজেক্টিভ, আর নাউন ছাড়া অন্য কারোর সাথে এল, তাহলে সে হবে নাউন। আশা করি এটা মনে রাখতে হবে। এ এল পাইলেই তাকে নাউনও বলবো না, এ এল পাইলে তাকে অ্যাডজেক্টিভও বলবো না। নাউনের সাথে এল, তাহলে কি হবে সেটা, নাউনের সাথে এল হলে সেটা হবে অ্যাডজেক্টিভ। আর যদি অন্য কারোর সাথে এল হয়, তাহলে সেটা হবে হচ্ছে একটা নাউন। আশা করি সবাই বুঝতে পারছি ভাই। ওকে, মেহেদি হাসান তামিম, ধন্যবাদ ভাই। আমি তোমাকে যেটা বলেছি এটা মাথায় রেখো, যেহেতু আমাদের 24 এইচএসসি কিন্তু করা নাড়তেছে আমাদের দরজায়। জুন মাসের 30 তারিখে ডেট নির্ধারণ করা হয়েছে প্রাথমিকভাবে। ফলে তোমার এইচএসসি প্রিপারেশনটা ভালো নিতে হলে তোমাকে অবশ্যই সোহেল ভাইয়ের সাথে কানেক্টেড হতে হবে। দ্রুত চলে এসে সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করবা। পণ্ডিতপাড়া ক্যাম্পাসে আসলে আমাকে সবসময় পেয়ে যাবো অবশ্যই। সো এটা ছিল আমাদের অ্যাডজেক্টিভ চেনার উপায়। এবার আমরা চলে যাব যে ভার্বকে চিনবো কি করে। ভার্ব, আমরা নাউনকে চিনেছি, নাউন চিনতে দরকার, অল, ইজম, অর, আর এভাবে চিনেছি। অ্যাডজেক্টিভকে এই মাত্র চিনলাম, ইক, রি, অ্যাড, ফুল, ইভ, অ্যান, অ্যাট, অল, ইস, আস, শাই, এবল, ইস্টিক, ইয়ান, লেস, ইবল। এবার প্রশ্ন হলো ভার্বকে চিনবো কি করে। ভার্বকে চেনার বিষয়টা ঢুকতে যে আমি আগে একটু ক্লিয়ার করি। মনে রাখতে হবে, আমরা যে ভার্বগুলোকে ব্যবহার করি, বেশিরভাগ ভার্বই কিন্তু একেবারে মৌলিক শব্দ, অর্থাৎ কোনো কিছু যুক্ত হয়ে ভার্ব তৈরি হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই ভার্বগুলো একেবারে মৌলিক শব্দ থাকে, যার সাথে কোনো সাফিক্স বা প্রিফিক্স কেউ থাকে না। এই জন্য ছোটকালে আমরা কিন্তু স্ট্রং ভার্বস, উইক ভার্বের তালিকা মুখস্থ করেছিলাম। ওই যে রাইট, রোট, রিটেন, ডু, ডিড, ডান, আমরা তালিকা মুখস্থ করেছিলাম। আমরা যখন ছোটকালে পড়েছি তখন ওই ওয়ার্ডগুলোর বাংলা মিনিং সহ পড়েছি। রাইট মানে লেখা, রোট, রিটেন, এইভাবে, ডু মানে করা, ডিড, ডান, এভাবে অর্থ সহ মুখস্থ করেছি। ফলে আমরা সেই ভার্বগুলোকে সহজে চিনতে পারি। যাদের এইখানটায় উইকনেস আছে, যারা স্ট্রং ভার্ব, উইক ভার্বের তালিকা খুব ভালো করে মুখস্থ করি নাই, তাদের কিন্তু ভাই আগামী দিনগুলোতে ইংলিশ পারতে বেশ কষ্ট হবে। সুতরাং আমি একটা পরামর্শ দিব, যদি কারোর কাছে এই বইয়ে এই ধরনের ওয়ার্ডগুলো থাকে, ভার্বের বিভিন্ন ফর্মগুলো, যাকে আমরা বলি হচ্ছে কনজুগেশন অফ ভার্ব অথবা স্ট্রং ভার্বস, উইক ভার্বস, এই নামেও বলতে পারি, যে বইয়ে যে নামেই থাক না কেন, প্রত্যেককে অবশ্যই এই টপিকটা ভালো করে পড়তে হবে উইথ মিনিং। না হলে কিন্তু আমাদের সমস্যা হবেই হবে, কোথাও না কোথাও হবে। আর আমরা এখানে ভার্বকে যে চিনবো, এই ভার্বগুলো শুধুমাত্র যারা আমাদের সাফিক্স বা প্রিফিক্স যুক্ত হয়েছে, শুধু সেইগুলোকে আমরা চিনতে পারবো, সবাইকে কিন্তু চিনতে পারবো না। আমি আবারও বলি, ভার্ব কিন্তু একেবারে মৌলিক শব্দ, কখনো সাফিক্স বা প্রিফিক্স যুক্ত হয়ে তৈরি হয় এমন সংখ্যা কিন্তু খুব কম। ফলে আমি চলে আসি এখানটায়। সো আমরা এখানে বলতে পারি ডিম, রিন, এনো, ইফি, আইস। ডিম, রিন, এনো, ইফি, আইস। ডিম, ডিম, ডিম মানে আমরা যে ডিম খাই সেই ডিম। রিন, রিন, এনো, এনো, ইফি, আইএফওয়াই, আইজ, আইএসি, আইজেড ই। আশা করি আমরা বুঝতেই পারতেছি। এখন ডিম মানে কি? ডিম মানে হচ্ছে এই যে এভাবে লিখতে হবে, ডিই। এখানে একটা জিনিস আমি বুঝিয়ে দেই, এইগুলো সব বড় হাতের এবং দাগটা এই পাশে। তার কারণ হচ্ছে এই যে এইখান থেকে এইগুলো কিন্তু আসলে সবাই প্রিফিক্স। তার মানে কোনো একটা শব্দের শুরুতে থাকবে এগুলো, আর এইখান থেকে এইগুলো হচ্ছে সবাই সাফিক্স, মানে এইগুলো থাকবে শেষে। তার মানে কোনো শব্দ যদি ডিই দিয়ে শুরু হয়, ইএম দিয়ে শুরু হয়, আর ই দিয়ে শুরু হয়, ইএন দিয়ে শুরু হয়, তাহলে সেটা হবে একটা ভার্ব। অথবা ইএন দিয়ে শেষ হয়, আইএফওয়াই দিয়ে শেষ হয়, আইএসি, আইজেড ই দিয়ে শেষ হয়, তাহলে সেটা হবে ভার্ব। মানে শুরুতে থাকবে এরা, শেষে থাকবে এরা, যে কোনো একটা পেলেই সেটা কি হবে, ভার্ব হবে। এবং এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে ডিম, ডিম, ডিই সাথে নাউন হবে, ইএম নাউন হবে। নাউনের আগে যদি ডি থাকে, নাউনের আগে যদি এম থাকে, তাহলে সেটা হবে একটা ভার্ব। যেমন লাইট হচ্ছে নাউন, ডি লাইট। পাওয়ার হচ্ছে নাউন, এম পাওয়ার।
এইভাবে আমরা যখন শুরুতে ডিই পাবো, শুরুতে ইএম পাবো, কার শুরুতে নাউনের আগে তখন সেটা হবে একটা ভার্ব। এইভাবে এই তালিকাটা দেখে নিতে হবে একটুখানি। এই তালিকা অনুযায়ী আমাদেরকে মনে রাখতে হবে কার সাথে আসলে কে বসে। সো আশা করি আমরা সবাই বুঝতে পারছি আমাদের ভার্ব আইডেন্টিফাই করতে হবে কিভাবে। আমরা কিন্তু আমাদের ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করে ফেলেছি। আশা করি আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার পরে এখন কাজ হলো প্র্যাকটিস করা। আমরা আজকে রুলগুলো শিখেছি। আমি সবাইকে আরো একবার বলে দিই, আমরা আসলে ডু অর ডাই কোর্সের আমাদের জিএসটি স্পেশাল ডু অর ডাই কোর্স, সেটার একেবারে পেইড কোর্স যেটা, সেই পেইড কোর্সের আজকে একেবারে প্রথম ক্লাসটি ছিল। সেই প্রথম ক্লাসে আমরা চিন্তা করেছিলাম, অনেকেই অনুরোধ করেছিল যে ভাই একটা ক্লাস কমপক্ষে আমাদের ফ্রি রাখেন। আমরা সেই ক্লাসটা আসলে এবার লাইভে দিয়েছি এই উদ্দেশ্যে যাতে সবাই বুঝতে পারে যে আমরা আসলে এই কোর্সটিতে কি পরিমাণ পরিশ্রম করে আপনাদেরকে শিখাবো, পড়াবো, যাতে আপনারা সবাই এই কোর্সটিতে এনরোল করতে পারেন। আমাদের কোর্সের নর্মাল পেমেন্ট হচ্ছে 1800 টাকা, বাট এখন 60% ডিসকাউন্টে 720 টাকায় আজকে পর্যন্ত অফার আছে। সুতরাং যারা ভর্তি হতে চান এখনো সুযোগ আছে, কারণ আজকের দিনটা তো আসলে শেষ হয় রাত্র 12টায়। সুতরাং যারা এখনো এই সুযোগটি অ্যাভেল করতে চান, আপনারা এখনো কিন্তু বিকাশে পেমেন্ট করে ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের আগামী ক্লাসের ঘোষণা আমরা সিক্রেট গ্রুপে দিয়ে ফেলবো। আমাদের এইটা কিন্তু রেগুলার ব্যাচ টাইম ছিল না, আমরা এই টাইমে লাইভ দেওয়ার জন্য রেখেছি। আশা করি এই টাইমে প্রতিদিনই আমরা লাইভে আসব। তবে আমাদের সিক্রেট গ্রুপের যে আমাদের ক্লাসগুলো সেটা কিন্তু আমাদের অন্য সময়ে হবে, যেটা আমরা সিক্রেট গ্রুপে যথাসময়ে জানিয়ে দেব। সো আজকে যা পড়া হলো এটা নিয়ে কিন্তু আগামীকালকে আমাদের পরীক্ষা হবে, মনে রাখতে হবে। আমরা পার্টস অফ স্পিচ এই অংশটা পড়েছি, এর পাশাপাশি বাংলা এবং জিকে সাথে হচ্ছে মৌলিক জিকে, এইগুলো একটা সিলেবাস আমাদের সিক্রেট গ্রুপে দেওয়া আছে। সো ওই সিলেবাস অনুযায়ী আর ইংলিশ আজকের পড়া অনুযায়ী এই টোটাল বিষয়টা নিয়ে আগামীকাল কিন্তু পরীক্ষার একটা লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই সবাইকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, অবশ্যই করতে হবে, কারণ আমরা এটা স্ট্রিক্টলি মনিটরিং করব যে কারা কারা আসলে পরীক্ষাটি অ্যাটেন্ড করতেছে বা করতেছে না, অথবা কারা আসলে পরীক্ষাটি খারাপ করতেছে, তাদেরকে ডেভেলপমেন্টের জন্য কি করা যায় আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই পরীক্ষা অংশ নিতে হবে। যথাসময়ে পরীক্ষার লিঙ্ক আমরা সিক্রেট গ্রুপে দিয়ে দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আগামী ক্লাসে অবশ্যই সিক্রেট গ্রুপে দেখা হবে, লাইভে কিন্তু দেখা হবে না। লাইভে আমরা কোশ্চেন সলভ করবো, অন্য কিছু করবো, বাট আমাদের রেগুলার যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু অবশ্যই সিক্রেট গ্রুপে হবে আগামী দিনে। পরবর্তী ক্লাসে রুটিন আমরা সিক্রেট গ্রুপে দিয়ে দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।